স্বাগতম সবাইকে। আমি ফারিয়া সরণি। আপনারা শুনছেন 8 অনার্স পডকাস্টের বিশেষ পর্ব ২৪ জুলাই আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বিপ্লবী অস্থিরতায় এক অসমাপ্ত লড়াইয়ে। আজকের আলোচনার বিষয় আমাদের জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমরা কথা বলব সেই রক্তাক্ত অধ্যায়গুলো নিয়ে যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের অধিকার ও ন্যায় বিচারের জন্যই লড়াই করতে গিয়েছেন এবং তাদের জীবন অনেকেই হারিয়েছেন। আমরা দেখি যে শুধু কয়েকদিনেই এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ সহ আরো অনেকেই ছুরিকাঘাতে কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। এবং সীমান্তে ওসিহানের মর্মান্তিক ঘটনা আমাদের মনকে নাড়া দিয়েছে। আমরা বলি স্বাধীন দেশে প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা কেন? এবং প্রশাসনের জবাব আমরা চাই। আজকের আলোচনায় আমরা ফিরে দেখব ২৪শে জুলাই আন্দোলনের ইতিহাস, প্রাসঙ্গিকতা এবং এই ঘটনাগুলো যে এই সাম্প্রতিক ঘটনার সাথেই যোগসূত্র। আমরা জানতে চাইব প্রশাসনের এই নিষ্ক্রিয়তা আর কতদিন চলবে। সবার প্রতি আহ্বান, আসুন এই আলোচনায় অংশ নেই, আমাদের ঐক্য আর কণ্ঠস্বরকে শক্তিশালী করি। কারণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই কখনো থামে না। আমাদের এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্নবোধক আলোচনা, ভবিষ্যতের জন্য পথ নির্দেশনা। আমরা শুরু করছি প্রথমে আহমেদ সামরান ভাইয়াকে দিয়ে। হ্যালো এভরিওয়ান। শুরু করতেছি। আহ, শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করছি। গত বেশ কয়েকদিনে নিহত হওয়া, শহীদ হওয়া আমাদের ভাইরা, যারা এই স্বাধীনতা অর্জনের পরেও প্রায় আজকে ৪ মাস পরে এসেও তাদেরকে জীবন দিতে হলো এই আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা। আমার দৃষ্টিতে আমি বলব যে এটা সরাসরি সরকারের ব্যর্থতা। যে আ স obviously সরকারের ব্যর্থতা, 'কজ তাদের যেই এজেন্সিগুলা মানে তারা কি করতেছে সেটা হচ্ছে একটা বিশাল প্রশ্ন। যে এতদিন পরে এসেও এবং প্রকাশ্যে এই যে হুমকি-ধামকির বিষয়গুলা, সেগুলা কিন্তু গত ১-২ সপ্তাহের বিষয় না। অনেকদিন ধরেই কিন্তু এই হুমকির বিষয়গুলা আসতেছিল। এখন আ তখন এই বিষয়গুলোকে এত বেশি একটা গুরুত্ব দেওয়া হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে উম ২-১ জনের ক্ষেত্রে যেমন গুরুত্ব দেওয়া হয়েছিল। ফর এক্সাম্পল আমরা ধরেন সার্জিস হাসনাতদের গাড়িতে হচ্ছে একটু আ টোকা লাগছে ফর এক্সাম্পল। তো সেটাতে যেরকম হচ্ছে আ মিডিয়া সরব হয়ে গেছিল। আ এই ঘটনাগুলাতে শুরুর থেকে এআইইউবি বা ইস্ট ওয়েস্টের ঘটনার শুরু থেকে ওইভাবে হচ্ছে মিডিয়া থেকে শুরু করে সব জায়গা থেকে ওভাবে কথা আসে নাই। অ্যাজ আ রেজাল্ট জিনিসগুলা চট্টগ্রামে ছড়াইছে। আজকে শুনলাম ব্র্যাকের একজন শহীদ হইছে। নর্থ সাউথের একজনকে মোহাম্মদপুরে হত্যা করার চেষ্টা করা হইছে এবং এটা না শুধু মানে দেশের বিভিন্ন কোণে বিভিন্নভাবে হচ্ছে এরকম হত্যা চেষ্টা করা হয়েছে এবং কিছু, কিছু জায়গায় এভাবে হত্যা করা হয়েছে। তো আ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে দেশ এখন খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এ পড়ছে বা সমস্যায় আছে। যেটা ক্রিয়েট করছে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। তারা যে ক্ষমতার বাহিরে কতটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে সেটা এখন আমরা দেখতে পারতেছি। এবং এই মুহূর্তে মানে এট লিস্ট এখনো যদি আসলে মানুষের চোখ না খুলে, এখনো যদি আসলে সরকারের চোখ না খুলে, তাহলে কখন খুলবে এটার মানে এটা আমার জানা নেই। তো এই মুহূর্তে আমি মনে করি যে আসলে আমাদের সবার আবার যেভাবে আমরা জুলাই আগস্টে একত্রিত হয়েছিলাম, সেভাবে আবার আমাদের সবার একত্রিত হওয়া দরকার। এবং মানে এই সন্ত্রাসী সংগঠনটাকে আসলে এত ইজিলি তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়াটা যে আমাদের ভুল হইছে সেটা আমরা বুঝতে পারছি এবং সেটার বিরুদ্ধে আসলে সরকারের অ্যাকশন নেওয়া লাগবে। এটাই। তো আপু আপনি কন্টিনিউ করেন। ভাইয়া আমরা একটু ২৪ জুলাইয়ে আপনাদের যে আপনাদের বলছি না, আমাদের যে আন্দোলনটা ছিল, আমরা এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই পটভূমিটা ছিল সেটা নিয়ে কেউ কথা বলি না। ১৮ জুলাই থেকে যে আমরা দেশকে রক্ষা করার তাগিদে আমরা কিন্তু কোটাধারী নই। আমাদের কোটার কোনো দরকার নাই।
আমাদের এখান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 0.001% স্টুডেন্ট সরকারি চাকরিতে যায়। আপনি কি এই বিষয়ে কোনো কথা বলবেন কিনা যে 18 জুলাইয়ের পর থেকে পুরো আন্দোলনটার গতিপথ আমাদের জন্যই পরিবর্তন হয়েছে, না হলে হয়তোবা আজকে তারা মার খেতেই থাকতো এবং এখনো ফ্যাসিস্ট সরকারের আন্ডারেই আমরা থাকতাম। আহ, সেটা তো অবভিয়াস, মানে 17 তারিখ থেকে তো সরকার এক্সপেক্টই করছিল যে যেহেতু হলগুলা সবগুলা বন্ধ করে দিচ্ছি, আন্দোলন আস্তে আস্তে থেমে যাবে। বাট 18 তারিখের আমাদের যেই কন্ট্রিবিউশনটা, বা 18 তারিখে উত্তরা, যাত্রাবাড়ি, রামপুরা, এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি গুলাকে কেন্দ্র করে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, অবভিয়াসলি সেটার কারণেই তো মানে আন্দোলনটা থেমে না গিয়ে এই পর্যায়ে আসছে, এবং আলটিমেটলি সারা দেশের মানুষ একত্রিত হয়ে আমরা 5ই আগস্টে হচ্ছে গিয়ে স্বাধীনতা, সেকেন্ড স্বাধীনতা আমরা যেটাকে বলতেছি, সেটা আমরা অর্জন করছি। তো এই বিষয়গুলো আসলে চর্চায় রাখা দরকার এই জন্য, না হলে ওই যে 71 যেভাবে হচ্ছে আওয়ামী লীগ নিজের সম্পত্তি বানায় নিছে, আহ, বা ওই ইতিহাসটাকে যেভাবে নষ্ট করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, তো 24টাকেও হচ্ছে এভাবে করে হচ্ছে কেউ ব্যক্তির সম্পদ বানায় ফেলবে, এবং আলটিমেটলি এই 24-এর যে ইতিহাস সেটাও ভবিষ্যতে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক আছে। এবং 71-এ আমরা দেখছি যে একটা পার্টিকুলার আওয়ামী লীগের সাপোর্টের বা আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধারা বাদে বাকি যত সকল মুক্তিযোদ্ধা আছে, মানে তারা তো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে, এবং আহ, ওর ফলেই 72 থেকে 74 পর্যন্ত এই দুঃশাসনটা দেশের মানুষকে দেখা লাগছে। তো অবশ্যই মানে 24কে আসলে সবাই, মানে এখানে যে সবার যে ইনক্লুসিভিটিতে ছিল সেটাকে আসলে ধরে রাখা দরকার, এবং সেগুলো নিয়ে আসলে চর্চা হতে থাকা দরকার আর কি। আমরা আরেকজন আমাদের নতুন মুখের কাছে যাব, জিয়া ভাইয়া, যিনি নর্থ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এখন। ভাইয়ের পরিচয় নিয়ে ভাইয়া যদি একটু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতেন আমাদের এই বক্তব্যের সাথে, বা আমাদের এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে তার রোল প্লে করে গেছে, এবং এখন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আন্দোলনে ছিল তাদের সবার জীবনের যে নিরাপত্তা নাই, বা আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটা নিয়ে যদি একটু কথা বলতেন। ধন্যবাদ। আহা, আসসালামু আলাইকুম ইরফান। আমি জিয়া, আমি নরসাদ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। তো আমরা বেসিক্যালি শুরু থেকে কিন্তু প্রাইভেট এই আন্দোলনে ছিল না। আমরা যদি একটু রিক্যাপ করি, শুরুতে এটা ছিল হচ্ছে কোটা আন্দোলনের একটা প্রেক্ষাপট থেকে এটা শুরু হয়েছিল। যেহেতু আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি মেনশন করছেন লেস দ্যান আ পার্সেন্ট গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করে। বেসিক্যালি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অধিকাংশের একটা মোটিভ থাকে, হয়তোবা কোনো ভালো কর্পোরেট অথবা যারা আমরা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য একটা ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ আমাদের ইউনিভার্সিটি গুলোর উদ্দেশ্য থাকে যে বাহিরে চলে যাবে তারা, তারা বাহিরের কোনো কান্ট্রিতে সেটেল হবে। বাংলাদেশের সিস্টেম, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের এই ব্যুরোক্রেটিক সিস্টেমটা এতটাই নষ্ট হয়ে গেছে যে এখন কেউ আশা দেখছিল না যে এটা কখনো ঠিক করা যাবে। ওই সামটাইমস হয় না যে ক্যান্সারের একটা স্টেজে যে ডক্টর বলে আর পসিবল না, আপনারা শুধু শুধু টাকা নষ্ট করেন না, এখন বাসায় নিয়ে যান, যত্ন করেন যতদিন থাকে আর কি। তো বাংলাদেশের অবস্থা অনেকটা মানুষের কাছে ওই টাইপের হয়ে গেছিল, যে যে যার যার অবস্থান থেকে দেশের বাইরে চলে যাও, যার যার মেধা আছে সে দেশের বাইরে যে সার্ভ করো, ইউ উইল গেট বেটার দ্যান বাংলাদেশ। ইভেন এখনো কিন্তু অনেকে বলছে যে যার যার সুযোগ আছে বাহিরে চলে যাও, কারণ এই দেশটাকে ঠিক করা সম্ভব না। কিন্তু আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা কিন্তু সেই পজিশন থেকে, যখন আমরা কিন্তু কখনোই কোটার জন্য আসিনি। থিংস টু রিমেম্বার যে আমরা কখনো কোটার জন্য আসিনি। আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা সবসময় ছিলাম এই জন্য যে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের বোনদের উপর আক্রমণ করা হচ্ছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্বরচিত হামলা করা হলো, তখন কিন্তু আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা মাঠে নেমেছি। সো আমার মানুষ যদি মনে করে যে আমরা কোনো প্রতিদানের উদ্দেশ্যে বা আমরা কোনো কিছু লাভের উদ্দেশ্যে আন্দোলন করেছি, এটা রং। আমরা কখনোই কোনো কিছু পাওয়ার জন্য কখনোই আন্দোলনে ছিলাম না। আমরা ছিলাম সবসময় ন্যায়ের জন্য। এবং যখন আমাদের ভাই বোনদের উপর হামলা করা হলো,
সেই হামলার জবাব, সেই যে লাশগুলো ফেলা হলো, যে রক্ত ঝরানো হলো, সেই রক্তের জবাবের জন্য আমরা মাঠে ছিলাম। এখন যখন দেখতেছি ফাস্ট ফরওয়ার্ড টু ডিসেম্বর, যখন আমরা দেখতেছি আন্দোলনের এত মাস পরে যখন আমাদের নিজেদের অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সব উপদেষ্টারা শপথ নিল, এর মধ্যে কিছু বিতর্কিত উপদেষ্টা শত বিতর্কের পরেও তারা এখনো টিকে আছে। তখন সেন্ট্রাল থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে উই আর লুকিং অ্যাট দিস, বাট এখন আমরা দেখছি তারা এমন ভাবে দেখতেছে যে নাও অন ডান এভরিডে। আমি সবাইকে একটু মেনশন করে দেই, 1 or 2 hour ago, জাস্ট 2 ঘন্টা আগেও আমাদের একজন বড় ভাইকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার জন্য। উনি সেটা ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। তো এই যে হুমকিগুলো আসতেছে, এন্ড এটা শুধু যদি হুমকি থাকতো তাহলে একটা কথা ছিল, এটা কিন্তু হুমকি থাকতেছে না, অনেকগুলো এক্সিকিউট অলরেডি হয়ে গেছে, অনেকে চেষ্টা করা হয়েছে, হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা এখনো বেঁচে আছেন। বাট নেক্সট টাইম যে আপনাকে আমাকে, আমরা এখানে যারা আছি বা যারা এখন শুনছি, আমাদের কাউকে যে আক্রমণ করা হবে না, গ্যারান্টিটা কি? সেই অগাস্ট থেকে শুরু করে আজকে ডিসেম্বর পর্যন্ত এখনো তারা ল অ্যান্ড অর্ডারটা ঠিকঠাক ভাবে ব্যাক করতে পারে নাই। উপদেষ্টারা এক একজন এক এক সময় বিচ্ছিন্নভাবে এক এক কথা বলে যাচ্ছেন, ওনাদের মাঝে দেখা যাচ্ছে কোঅর্ডিনেশনের অভাব। এইগুলো অ্যাকচুয়ালি এতদিন পরে এসেও কেন হচ্ছে? বিতর্কিত উপদেষ্টা যারা, ইভেন যাদের বিরুদ্ধে জার্নালিস্টরা প্রুফ নিয়ে আসতেছেন, তাদেরকে কেন এখনো উপদেষ্টা মন্ডলী থেকে বের করা হলো না, বা তাদেরকে কোনো কারণ দর্শানোর জন্য বা জবাব দেওয়ার জন্য কেন তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে না? আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তারা কি চাচ্ছে, তারা কেন ভারতের এইসব ষড়যন্ত্র প্রকাশ্যে তারা বলতেছে, তারা প্রকাশ্যে লং মার্চ করতেছে আমাদের বাংলাদেশ দখল করার উদ্দেশ্যে, এইগুলোর অ্যাকচুয়ালি কেন এখনো কোনো ডিপ্লোম্যাটিক কোশ্চেন ঠিকঠাক ভাবে ছোড়া হচ্ছে না, বা কোনো ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ কেন নেওয়া হচ্ছে না? কয়েকদিন পরপরই নিষিদ্ধ সংগঠন হুমকি দিচ্ছে তারা টেক ওভার করবে, তারা হামলা করবে, কয়েক জায়গায় তারা হুমকি দিল তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জ্বালিয়ে দেবে। আমার প্রশ্ন থাকবে উপদেষ্টা মন্ডলীর কাছে, তারা যদি এইভাবে হুমকি দিত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেব, আপনারা কি এইভাবে চুপ করে বসে থাকতেন না সবাইকে রাজুতে ডাকতেন? তাহলে আপনারা এখন যখন প্রাইভেট ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের হুমকি দিয়ে টার্গেট করে করে মারা হচ্ছে, কাইন্ডলি সিরিয়াল কিলিং হচ্ছে, তাহলে আপনারা এখন কেন চুপ কেন? আপনাদের কেন এখনো পর্যন্ত একটা স্টেটমেন্টও আসে নাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে? এটাই আমার প্রশ্ন থাকবে প্রাথমিকভাবে। অনেক ধন্যবাদ জিয়া ভাইয়াকে। জিয়া ভাইয়ার কাছ থেকে এখন আমরা একটু যাব মোল্লা আজাদ ভাইয়ার কাছে। মোল্লা আজাদ ভাইয়া যদি আমাদেরকে আ ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা নিয়ে যে আমাদেরকে যদি একটু বলতেন, এবং আমরা বৈষম্য বিরোধীর ব্যানারেও বারবার আমাদেরকে এটাই বলতে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য, সেই বৈষম্য কি এখনো কাটে নাই? ধন্যবাদ। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোল্লা আল বাবা আল রাজী বিন আজাদ অ্যাঞ্জেলো, এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। আসলে বিষয়টা একটু ডিফারেন্ট কেমন সেটা হলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের এই আন্দোলনের জার্নি শুরু করেছিল কোটা আন্দোলনের জন্য, এবং কোটা আন্দোলনের জন্য শুরু করলেও তারা আস্তে আস্তে যখন সব হল বন্ধ হয় বা ইয়ে হয়, তারা পিছপা হয়ে সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি যদি ভুল না হয় 18 জুলাই, তারা প্রায় 500 কি 600 জন ছাত্র বাদ দিয়ে রাত্রেবেলায় তারা, মানে হল দখল করার পরে, ছাত্রলীগকে বের করার পরে, তারা প্রায় সবাই 500 থেকে 700 জন, মানে আমার ইনফরমেশন পাওয়া মতে 500 থেকে 700 জন বাদ দিয়ে বাকি সবাই সেই রাতেই ব্যাগ গুছিয়ে হল থেকে চলে যাওয়া শুরু করে। এখন তাদের লড়াইটা ছিল একরকম, তাদের কোটার লড়াই ছিল, সেটা কখনোই তাদের জন্য জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল না, যদি আমি ভুল না হয়, যার চলে গেছে অলরেডি। কিন্তু আমাদের প্রাইভেটের লড়াইটা ছিল, আমরা মাঠে নেমেছি আমাদের ভাইদের রক্ত দেখে,
ঢাকা ইউনিভার্সিটি যখন মার খাচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটি মার খাচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মার খাচ্ছে, রংপুরে আবু সাইদের মতো একজন ব্যক্তি, সে ছাত্র ছিল, সে তাকে জাস্ট হাতটা তোলার সাথে সাথে তাকে গুলি করে মারা হয়। সে জানতো না যে তাকে গুলি করা হবে। সে হয়তো সর্বোচ্চ ভেবেছে তাকে তার দিকে হয়তো রাবার বুলেট ছোড়া হতে পারে, কিন্তু তাকে নির্মমভাবে গুলি করে মারা হয় একজন নিরস্ত্র নিরীহ মানুষকে। অন্যদিকে যদি দেখা যায়, চট্টগ্রামের আমাদের ছাত্র দলের একজন ভাই ওয়াসিম ওয়াসিম আকরাম, তিনি প্রথম দিনে 15 তারিখ এবং 16 তারিখ 2 দিনে আন্দোলনে যে তাকে হত্যা করা হয়। সে হত্যার শিকার হয় এবং সে হচ্ছে আমাদের আন্দোলনের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের মধ্যে সে প্রথম শহীদ। আমরা মুগ্ধ সহ অনেক প্রায় 2000 ব্যক্তিকে আমরা হারিয়েছি এই আন্দোলনে। আমরা কোটার জন্য নামিনি, আমাদের প্রাইভেটের কেউই আমরা কোটার জন্য নামিনি। আমাদের দাবি ছিল আমাদের ভাইদের বিচার। সেই কোটা আন্দোলন থেকে আমাদের ভাইদের বিচারে যখন আমরা আসলাম, কোটা আন্দোলনে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের মোটিভ কখনো ছিল না যে কোটা নেওয়া, আমাদের কোটার কোনো প্রয়োজনও নেই বলতে গেলে। সব সম্মিলিত সব প্রাইভেট ইউনিভার্সিটি মিলে 10 জন ছাত্র বিসিএস এ কেউ চান্স পায় কিনা আমার সন্দেহ আছে। আমাদের বেশিরভাগ ছাত্ররা যায় হয় বিদেশে, না হলে কর্পোরেট লাইফে, না হলে তারা বিজনেস করে, তাদের সেই অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ। এরপরেও তারা জীবনের সম্পূর্ণ সব মায়া দয়া সবকিছু ত্যাগ করে তারা তাদের ভাইদের রক্তে, তাদের বোনদের রক্তের জন্য রাস্তায় নেমেছে। কেউ কেউ তাদের সন্তানদের রক্তের জন্য নেমেছে। এরকম একটা সিচুয়েশন থেকে তাদের গায়ে সামান্য, পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের গায়ে সামান্য টোকা লাগলে তারা বলে রাজুতে আসেন আপনারা, আমাদের উপর তারা হামলা করেছে, আপনারা তাড়াতাড়ি রাজুতে আসেন। এরপরে এসব কথা বলার আগে আপনাদের লজ্জা পাওয়া উচিত। আমাদের ভাইদেরকে যখন জবাই করে মারা হচ্ছে, কুপিয়ে মারা হচ্ছে, তখন আপনারা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেন না। আমি জানি না আমার বলা উচিত কিনা, তবে আপনারা যার হন আমার নেতা না। অনেক ধন্যবাদ মোল্লা ভাইয়াকে। রিসেন্টলি আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছু সমন্বয়ককে দেখা গিয়েছে, আমি এই প্রসঙ্গটা ইচ্ছা করে তুললাম, যে তারা খুব আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছেন। 2 মামলার আসামি, তাকে হত্যা মামলার আসামি করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার পক্ষে আমাদের সমন্বয়করা কথা বলে যাচ্ছেন। আসলে এটাকে আপনারা কিভাবে বা কি নজরে দেখছেন? প্রথমে যদি আমরা মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাই। আসলে এই বিষয়টা কারো কাছে কোনো ইনফরমেশনের ঘাটতি থাকতে পারে। প্রথম বিষয়, কারো কাছে কোনো ইনফরমেশনের ঘাটতি থাকতে পারে। এই বিষয়টা তার কাছে, মানে সে বারবার বলছে যে তার কাছে ইনফরমেশন ছিল না বা কিছু, এটা একটু আলাদাভাবে দেখার একটু সম্ভাবনা থাকতো, কিন্তু সে জিনিসটাকে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন। এটা আসলে উচিত নয়। আমাদের হাতে কিছু এভিডেন্স এসেছে সেই চৈতন্য সাহার বিরুদ্ধে। সেই এভিডেন্স গুলা উনার কাছে পর্যন্ত পৌঁছেছে কিনা এটা এখন পর্যন্ত আমি জানি না। সেক্ষেত্রে আমি তাকে আহ্বান করব যে কোনো ভাবে হোক, তার মনে যাই থাকুক না কেন, সে আপাতত চুপ থাকুক। ধন্যবাদ। আচ্ছা, ইভান ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আজকে আমি আমার নর্মাল টোনে কথা বলবো না, বিকজ সিচুয়েশন হচ্ছে এখন কাইন্ড অফ একটু ডায়ার অবস্থায় চলে আসছে। আমি আজকে আর কোনো ফর্মালিটিস মেনটেন করবো না বা করতে পারবো না। আপু যে কোয়েশ্চেনটা করলেন যে নর্থ সাউথের যে সমন্বয়কদের বিষয়ে যে এক ভাইয়া হচ্ছে, আচ্ছা প্রথমত উনি যার কথা বলা হচ্ছে শাহরিয়ার হাসনাত তপু ভাই, উনি কিন্তু পোস্টেড কোনো সমন্বয়ক না, ওনার কোনো নাম হচ্ছে কোনো লিস্টে নাই, ঠিক আছে? দ্যাটস নাম্বার 1 থিং। নাম্বার 2 হচ্ছে উনি আগেও হচ্ছে এরকম বিভিন্ন টাইমে হচ্ছে দেখা গেছে, এমনকি অ্যালিগেশন গুলা তুলছে হচ্ছে স্বয়ং পিলখানা হত্যাকাণ্ডের মানে ভিকটিম এরকম ফ্যামিলির একজন ভাইয়া, উনি হচ্ছে এটা তুলছে যে আমি তো বসুন্ধরায় ছিলাম না, আমি তো উত্তরায় ছিলাম হচ্ছে আন্দোলনের টাইমে। বসুন্ধরায় আমি এসেছি হচ্ছে আপনার 5 আগস্টের পরে। এটা নিয়ে আমি আমার প্রোফাইলে লাইভেও ডিটেলস দিয়ে দিচ্ছি, আমি ওইদিকে যাবো না। সো ওখানে হচ্ছে আপনার ওই ভাইয়াটা আমাকে অনেকবার বলছিল যে তপু ভাই হচ্ছে আপনার ইয়া করছে, কি বলে এটাকে,
ওখানেও উনি গায়েবানা জানাজার দিন ওনার এক লীগের ছোট ভাইকে হচ্ছে উনি শেল্টার দেওয়ার কথা তুলছে উনি। তারপর হচ্ছে আমাদের নর্থ সাউথের যে সাবেক যে আইন বিভাগের যে চেয়ারম্যান আরাফাত হোসেন খান, আহ, 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 ওনার পক্ষেও হচ্ছে ওনার বিবৃতি আছে এখনো আমাদের বিভিন্ন গ্রুপে। তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক। ওকে, ওয়ান স্ট্রাইক ইজ আ মিস্টেক, সেকেন্ড স্ট্রাইক ইজ আ ব্লান্ডার, থার্ড স্ট্রাইক ইট বিকামস হার্ড টু বিলিভ ইটস আ কোইন্সিডেন্স। ঠিক আছে, আর আমি যদি এখনো ধরে নেই মোল্লা ভাইয়ের কথা অনুসারে যে তাদের হচ্ছে তারা হচ্ছে বুঝতেছে না বা জানতেছে না বা তার কাছে ইনফরমেশনটা পৌঁছায় নাই, আপনার কাছে আমার কোয়েশ্চেন ডিরেক্ট এখন তপু ভাইয়ের কাছে। তপু ভাইয়ের লাইফটা দেখবে, আমি জানি, আমি প্রবলি দেখছি, আমার সাথে ওনার ইনবক্সে একটু আগে কথা হয়েছে। আপনি কিরকম ছাত্র নেতা হইলেন, আপনি কিরকম ছাত্র প্রতিনিধি হইলেন, আপনাকে তো অনেক মানুষই মান্য করে বসুন্ধরার মধ্যে, আমি যতদূর জানি। আপনি কিভাবে একটা মানে ডিটেলস এর প্রুফ না গিয়ে দেশের এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে মানে আপনি কেন এরকম একটা বক্তব্য হচ্ছে পোস্ট দিলেন যেখানে হচ্ছে ডিরেক্ট কনফিউশন ক্রিয়েট করতেছে এবং বিশৃঙ্খলা ক্রিয়েট করতেছে? আমি তো তাহলে আপনাকে এখন এই অবস্থায় আমি আর মানে পার্সোনালি একটা লিগাল সাপোর্টার হিসেবে বা ওয়ার্কিং এজ এ লিগাল সেল হিসেবে আমি এটাকে আপনাকে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। যদি আপনি না পারেন আপনার পজিশনটা ধরে রাখতে, আপনি সম্ভবত স্বাস্থ্য উপকমিটিতে পোস্টেড আছেন, এটা আমার তখনই বলা উচিত ছিল। আপনি যে রং ইনফরমেশনটা দিলেন, যদি আপনি রং ডিসিশনও নিয়ে থাকেন, আপনার ইমিডিয়েটলি উচিত আপনার এটার জন্য পদত্যাগ করা। বিকজ আপনি কিভাবে একটা ইনফরমেশন না নিয়ে আপনি একটা পজিশন করে রাখছেন, আপনাকে এত মানুষ মান্য করে ফলো করে বসুন্ধরার মধ্যে, আপনি কিভাবে হচ্ছে কোনো কিছু সিচুয়েশন আপনি জাজ না করেই, আপনি আমার থেকে অনেক সিনিয়র বাট আমি বাধ্য হচ্ছি এভাবে বলতে যে আপনি হচ্ছে এরকম একটা স্টেটমেন্ট, এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন এমন একটা লোকের পক্ষে। আপনি মানে কি সিম্পল ইন্টেলিজেন্স বুঝতেছেন না? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, চৈতন্য সাহার কথা আসছে, ঠিক আছে, আমি একটু বুঝাই ব্যাপারটা। ও পদত্যাগ করছে, ঠিক আছে, মানলাম, স্ক্রিনশটস আছে, দেয়ার লিটারালি স্ক্রিনশটস, ও যেখানে এটা নিয়ে হুমকি ধামকি দেওয়ার কথা বলতেছে, ওর পক্ষে কয়েকজন কথা বলতেছে যে সে তো রেজিগনেশন করছে, সে তো পদত্যাগ করছে যার জায়গা থেকে। সে যদি তার পদত্যাগ করে তার জায়গা থেকে, মানে নিলাম সে তার জায়গা থেকে পদত্যাগ করছে, সে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ পেজের কেন অ্যাক্টিভ আছে? কয়েকদিন যেই পেজ থেকে লিটারালি আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেখানে অ্যাক্টিভ আছে, সেখানে কেন? তপু ভাই, আপনাকে আমি ডিরেক্ট কোয়েশ্চেন করতেছি, এবং আপনি যদি লাইভটা যদি এখন দেখে থাকেন, আমি জানি আপনি দেখতেছেন, বিকজ আপনার সাথে একটু আগে হচ্ছে আমার যে ফোনে আমার কথা হয়েছে পার্সোনালি, এবং আমি আপনাকে ক্লিয়ারিফাইও করছি কেন আমি আপনার এগেনস্ট, এবং আমি আপনাকে ইনবক্সে পর্যন্ত লিখে দিছি যে ফর মি, আমার স্ট্যান্স অনুসারে, ইউ আর সাপোর্টার অফ লিগ অর ইউর পোস্ট ইজ সাপোর্টিং দ্য লিগার্স, আপনার পোস্ট লিগের সাপোর্টে যাচ্ছে। সো আপনার ইমিডিয়েটলি এই পোস্ট ডিলিট করে আপনার মানে অ্যাটলিস্ট একটা অ্যাপোলজি দেওয়া উচিত যে আপনি আপনার ব্যাপারটা বুঝেছেন। আরেকটি বিষয় হচ্ছে, এ তো গেল সাহা কেস, চৈতন্য সাহার ফ্যামিলি কেন আপনাকে ফোন দিবে আর কাউকে ফোন না দিয়ে? মানে ব্যাপারটা বুঝলাম না। আর নাম্বার 3, আপনার এগেনস্টে আমি কমন একটা অ্যালিগেশন শুনেছি, জানি না কতদূর সত্য। কথাটা হচ্ছে আপনি নাকি আন্দোলনের টাইমে, আপনার একজন ফ্রেন্ড ছিল, আমি জানি না ভাইটার নাম কি, আপনারা একটা মিডিয়া চ্যানেলে গিয়ে নাকি আপনার আন্দোলন প্রত্যাহারের ডাক দিয়েছিলেন, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। যেহেতু প্রুফ নেই, আমি স্টিল বলছি ইটস অ্যান অ্যালিগেশন। কাইন্ডলি এই বিষয়টা আপনার ক্ল্যারিফাই করা উচিত হবে। আমি এভাবে কথা বলতে চাইনি, আপনি আমার থেকে অনেক 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 সিনিয়র, বাট আমি বাধ্য হচ্ছি বিকজ পিপল আর ডাইং, people are dying right now and we want nothing in the মন্ত্রণালয় or anything. I still remember আমি আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম শুক্রবারে, the day of the first internet shutdown, ফুললি অ্যাক্টিভ হয়েছিলাম ওই দিন। এর আগে ওয়েডনেসডে এন্ড থার্সডে জাস্ট মাইল্ডলি আমি জাস্ট ছিলাম, বাট থার্সডেতে যখন ব্যাকে অ্যাটাকটা হলো, এন্ড থার্সডেতে ইট ওয়াজ আ কান্ট্রি ওয়াইড ম্যাসাকার বলবো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে উত্তরায় যে সাত ছিল, ঠিক আছে। এবং ওই টাইমে আমি বলি কিছু একটা কথা, অনেকেই না ছিল ওই টাইমে বলতেছিল যে সরকার পতনের ডাক দেওয়া যাবে না, ঠিক আছে, অথচ আমি তাদেরকে ফোন দিয়ে শুধু এটা মাত্র বলতে চাচ্ছিলাম, ভাই ইন্টারনেট বন্ধ হয়েছে তাও সমস্যা নাই, ইন্টারনেট বন্ধ হয়েছে কোনো সমস্যা নাই, আন্দোলন সব জায়গায় চলতেছে, আন্দোলনটা সব জায়গায় চলতেছে। অথচ তারা আমাকে বলতেছে যে আমরা এটা এঙ্গেজ করবো না, আমরা এটা এঙ্গেজ করবো না। কোন বিশ্ববিদ্যালয়ে কারা আমি আর এটা বলবো না, তারা ভয়ে হোক যাই হোক, আমরা সবাই ভয় ছিলাম, আমাদের সবারই ভয় হয়। আমরা যতই জোরে জোরে কথা বলি, যখন আমাদের মৃত্যু আসবে, জানি না আমাদের কার মৃত্যু কিভাবে আসবে, অবশ্যই আমরা ভয় পাবো। পৃথিবীর বড় বড় যত যোদ্ধা ছিল, কমান্ডার ছিল, যত রাজা বাদশারা ছিল, প্রত্যেকেই ভয় পাইছিল যুদ্ধের মুখে, মৃত্যুর মুখে। কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ
মনে ভয় ছিল সেটা তারা অ্যাক্ট করেনি। ঠিক আছে, তো এই তো গেল বিষয়টা। আচ্ছা, আমি আরেকজন সমন্বয়কের ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের হাসিবুল হাসান শান্ত ভাই। ঠিক আছে, আমি নর্থ সাউথের কাউকে ওইভাবে চিনি না। আমি আন্দোলনের আগে খুবই ইন্ট্রোভার্টেড একটা পার্সন ছিলাম, নিজের মতো থাকতাম, ক্যাম্পাসে আসতাম, চলে যাইতাম, এই। সো আমি এখানে জিয়া খান ভাই বলি, মোল্লাজাদ ভাই বলি, সবাইকে, কাউসার হাবিব ভাই বলি, মুনির মুবাশশির ভাই বলি, সেজাদ রাকিব ভাই, যাকে উনি শটও খেয়েছিলেন আন্দোলনের টাইমে, তাদের সবার সাথে পরিচয় হয়েছে। আন্দোলনের আগে মানে তাদের সাথে আমার পরিচয় ছিল না, এটা আমার ব্যর্থতা। এটা আমি সোশ্যাল লাইফে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। তো মানে মানে আমরা যখন হচ্ছে বিসি বয়কটের আন্দোলনে নামি, 5th অগাস্টের বিসি বয়কটের আন্দোলনে, সেখানে হচ্ছে হাসিবুল হাসান শান্ত, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তার ফেসবুক আইডি হচ্ছে এইচ ক্যাপিটাল লেটার দুইটা স্পেস শান্ত, SHANTO। ঠিক আছে, সে আমাদের বিসি বয়কটের পোস্টার ছিঁড়ে ফেলে। আমরা হচ্ছে ক্যান্টিনের বয়কটের ডাক দিই, আমাদের কিছু স্টুডেন্টরা হচ্ছে আপনার কাসুন্দি বয়কটের পোস্টার লাগায়, সে হচ্ছে পোস্টার পর্যন্ত ছিঁড়ে ফেলে। 3 নাম্বার, সে হচ্ছে আমাদের নর্থ সাউথের একটা মানে প্লাজা এরিয়া আছে, কাইন্ড অফ লাইক মুক্ত মঞ্চ, যেখানে কনসার্ট সবকিছু দেখেন। এনএসিওর বাইরে কেউ যদি দেখে থাকেন, একটু জাস্ট বুঝাই দিলাম ব্যাপারটা। সো ওখানে হচ্ছে এই 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 ভাই উনি হচ্ছে গিয়ে মাইক কারাকারি শুরু করছে, বিশৃঙ্খলা ক্রিয়েট শুরু করছে। কালকে যখন আমি তাকে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপে আমি হচ্ছে তাকে আস্ক করলাম, কোনো ক্লোজ সিক্রেট মেসেঞ্জার গ্রুপ না, ওপেন, আমি চাইলে এটা পারলে ওপেন করে দিই যাতে দুনিয়ার সব মানুষ দেখে, বাট মেসেঞ্জার কোনো সিস্টেম নেই। সে আমাকে বলতেছে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যাতে না যায় এই কারণে সে এই কাজগুলা করছে। তো ভাই, সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে না যায়, আপনি তো এই পর্যন্ত যা করতেছেন সব সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যাচ্ছে। কোন সাধারণ শিক্ষার্থীদের আপনি মানে কথা বলতেছেন, আমি তো বুঝলাম না। আর তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা, আচ্ছা, এগুলো কিছু বিষয় আছে, ওগুলো একটু পার্সোনাল অ্যাটাকিং এর দিকে চলে যায় দেখে ওইসব টপিক আমি আর আনতেছি না। আই হোপ সে অ্যান্সার দিবে। তাকে আমি আজকে রাত 12টা পর্যন্ত টাইম দিছি, সে এখনো কোনো অ্যান্সার দেয় নাই। সে খালি স্টোরি দিয়ে রাখছে আল্লাহ হচ্ছে বিচার করবে, মানে টিপিক্যাল আওয়ামী লীগের থিং। কিছু হইলে সাকিব আল হাসানের মতো যাই হজ করবে, একটা ছবি তুলবে। সো এগুলা মানে স্পেশালি সমন্বয়ক আপনারা যারা আছেন, বা তথাকথিত আপনারা যারা ছাত্র নেতা বা বড় ভাই আপনারা যা আছেন, যারা মান্য করেন, এই টাইমে আসে হুট করে আসে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, এটা করলেও হবে না যে পরে বলবেন যে আমি তো জানি না, আমি তো বুঝি নাই, আমি তো জানতাম না রে, এই হয়েছে, তুই আমাকে ভুল বুঝিস না। এসব বলে না লাভ নাই ভাই, মানে এইসব বলে লাভ নাই। আপনি এমন একটা পজিশনে আছেন যেখানে সবাই আপনাকে মান্য করে, তাহলে এই পজিশনে কেন আসছেন? মানে আপনি যদি লিডারশিপ পজিশন না নিতে পারেন, আপনি ওই পজিশনে যাবেন না। ভেরি সিম্পল এজ দ্যাট। আপনি লিড করতে পারেন, আপনি লিডার হবেন, আপনি বলে দিবেন ভাই আমি লিডার হওয়ার কেউ না, আমি ছাত্র প্রতিনিধি কেউ না। হয়তো কোনো কারণে আন্দোলনের জন্য, আন্দোলনে অ্যাক্টিভ থাকার কারণে আপনাকে সেই প্রায়োরিটিটা দেওয়া হয়েছে, সেই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে যে সবাই আপনাকে খুব মান্য করতেছে, আপনি একটা ফেম পাই গেছেন, খুব ভালো কথা। তো আপনি যেহেতু হ্যান্ডেল করতে পারতেছেন না, আপনি কেন মানে ওই জায়গায় বসে বসে আছেন? এই কোয়েশ্চেনটা আমার ডিরেক্ট শাহরিয়ার হাসনান তপু ভাইয়েরও প্রতি, হাসিবুল হাসান শান্ত ভাইয়েরও প্রতি, যে কেন মানে একটা স্টেপ নেওয়ার জন্য, মানে যেখানে ওপেনলি হচ্ছে এগুলো প্রুভ, মানে বিষয়টা মানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি মাঝখানে, আচ্ছা আমি একটা ক্ল্যারিফাই করি, এক ভাই আছে, আমি তার নাম বলবো না বিকজ আমি শিওর না সে কি তার বোকামি থেকে এই জায়গাটা করতেছে নাকি ইচ্ছা করে, আমি জানি না। সে বলতেছে যে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, সে তো আমার কোনো ক্ষতি করে নাই, আমরা সবসময় দেখছি হচ্ছে আমাদের কোনো ক্ষতি করে নাই, সে কখনো অলওয়েজ আমাদের সাথে ভালো ব্যবহার করছে। ভাই, শেখ হাসিনার কাছে আমার মনে হয় 1 লাখের মতো লোক আছে, বা আরো বেশি, আসলে তো আরো বেশি, তার দলীয় কর্মী। তাদের সাথে কি শেখ হাসিনা খারাপ কিছু করছে? আসাদ বাহিনীর আসাদপন্থী লোকদের সাথে কি আসাদ কোনো খারাপ কাজ করছে? নেতানিয়াহুর যে ইসরায়েলি বাহিনীর লোকরা আছে, ওদের সাথে কি কেউ কোনো খারাপ কিছু করছে? করে নাই তো। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, হোয়াট অ্যাবাউট আয়াত? আমি ওনার সাথে পার্সোনালি ইন্টারাকশন করি নাই, ওনার কেস আমি পার্সোনালি ডিল করি নাই দেখে বলতে পারতেছি না। যেহেতু শাহরিয়ার হাসনাত তপু ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, এই যে শান্ত ভাই ওনার সাথে আমার পার্সোনালি কথা বলছে, তাই তাদের কথা আমি ডিরেক্টলি বলতেছি। একটু আগে আমার ওনাদের সাথে কথা হয়েছে, যেহেতু আয়াত ভাইয়ের সাথে আমার কথা হয়নি, তাই আমি মানে বলতে পারতেছি না। আই হোপ সে মানে তার বিরুদ্ধে মানে কেউ যদি অ্যালিগেশন বা কিছু দিয়ে থাকে, সেখানে আসে এটা মানে ক্ল্যারিফাই করে। হাইলি নেসেসারি, ইটস টাইম রাইট নাও, বিকজ মানে যারা গুপ্ত হামলা করতেছে, আমি আপনাকে একটা বুঝাই, মাদার তেরেসার যে ক্যারেক্টারটা, ইটস কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল, একটু রিলিজিয়াস দিকে যাচ্ছি। মাদার তেরেসা কুষ্ঠ রোগীদের দেখতো, মাদার তেরেসা অনেক হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করতো, বাট দ্যাট ওয়াজ নট হার আলটিমেট পারপাস।
একটা রাজনৈতিক দল বলি, একটা রিলিজিয়াস, একটা আদর্শিক দল বলি, অনেক টাইপের কর্মী থাকে। সব কর্মী আপনার মারাও পিটাও জ্বালাও পোড়াও কর্মসূচি করে না। কিছু থাকে ইন্টেলিজেন্স সেলের লোক, যারা সোশ্যাল ওয়ার্কফেয়ার করবে, যারা আপনার সামনে এসে ঝাড়ু দিবে, যারা হচ্ছে বন্যার ফান্ড করার জন্য হেল্প করবে। আপাত দৃষ্টিতে এগুলো খুবই ভালো কাজ, ঠিক আছে। এই পপুলিজম পলিটিক্সটা আওয়ামী লীগও ইউজ করছে মাঝখানে, এবং সব পলিটিশিয়ানরাই মোটামুটি ইউজ করে। এটা খালি আওয়ামী লীগ না, সব পলিটিশিয়ান বলি, সব রাজনৈতিক কর্মী বা যে কোনো দলই এটা ইউজ করে, এবং এরকম রাজনৈতিক কর্মীরা অ্যাক্টিভ থাকে। এদেরকে ধরাটা কষ্ট। জিয়া ভাইয়ের উপর, আমার উপর, মোল্লাবাদ আজাদ ভাইয়ের উপর, হাসান ভাইয়ের উপর, আপু আপনার উপর যদি অ্যাটাক হয়, আমাদের ইনফরমেশন কিন্তু কেউ না কেউ দিবে যে আমরা এই দিক দিয়ে যাই, আমরা ওই টঙে বসি, আমরা ওই রেস্তোরাঁয় যাই, আমাদের বান্ধবী, আমাদের পার্টনার, আমাদের ওয়াইফ বা আমাদের ফ্যামিলি, আমরা এখানে এখানে এই রাস্তায় এই টাইমে এই চলাফেরা করি। এরকম মানুষের কাজ হচ্ছে এই জিনিসগুলো ইয়া করা, যে মিক্স উইথ এভরিওয়ান এন্ড ফাইনালি ডিল উইথ ইট। আপনি ইয়া দেখবেন, ট্রিপল এজেন্ট টার্মটা একটু গুগল করবেন, বা ডাবল এজেন্ট, এগুলো নিয়ে আরো ভালো দেখতে পারবেন। ইভেন মাদার তেরেসার যে কেসটা, উনি ওনার আলটিমেট ইয়াটা ছিল, আমি খারাপ ভালো কিছু বলতেছি না, আমি জাস্ট একটা প্যাটার্ন বোঝানোর ট্রাই করতেছি, সো দিস ইজ দ্য থিং। সো এরকম অবস্থায় যদি আপনারা যারা ছাত্র প্রতিনিধি বা আপনারা সমন্বয়ক যারা আছেন, স্পেশালি প্রাইভেট নিয়ে তো এমনি একটা ঝামেলা হচ্ছে দেখতেছি, আপনারা যদি মানে এতটুকু দূরদর্শী না হইতে পারেন, কেন গলাবাজি করতেছেন? আপনারা কিসের পোস্ট দিচ্ছেন? আপনারা কিসের সমন্বয়ক হয়েছেন? কিসের ছাত্র নেতা হয়েছেন? কিসের বড় ভাই হয়েছেন? আমাদের ভার্সিটির বড় ভাই যখন একজনকে বলি, বড় আপু যখন বলি, আমরা কোনো একটা প্রবলেম করি দুনিয়াটা, তাদের কাছে গিয়ে আমরা এই দেই যে ভাই আপু এই সমস্যা হয়েছে, কি করা যায়, একটা অ্যাডভাইস যদি অন্তত দিতেন। উল্টা হচ্ছে এখানে আপনি মানে মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করতেছেন। তারপর বলতেছেন আমি তো জানি না, তারপর বলতেছেন আমি তো পার্সোনালি এটাই জানছি, আমাকে ফোন করা হয়েছে, তার মা হচ্ছে কান্নাকাটি করতেছে। তো এই যে 16-17 বছর যেসব ভাইয়ারা মারা গেল, ওদের মায়ের কান্নাকাটির একটু যাই দেখে আসেন, ওদের বাসার ফ্যামিলির অবস্থা একটু দেখে আসেন। একজন বলতেছে আহারে ছেলেটা এক্সাম দিতে পারলো না, সে হচ্ছে লিগের এক্সাম দিতে পারলো না। তো এই যে আমাদের হোস্ট আপু আছে, ফারিয়া আপু, ওনার ভাই তো কখনোই এক্সাম দিতে পারবে না। ওনার ভাইকে 2013 সালের 5ই মেতেই হচ্ছে মারে ফেলা হয়েছে, এমনকি বলতেও দেওয়া হয় নাই যে কেন এবং কিভাবে মারা গেছে। অফিসিয়াল স্টেটমেন্ট দিতে বলা হয়েছে যে বলবেন যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সো সো এটাই মানে 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 এটাই হচ্ছে মেইন কথা। ওকে, আর আরেকটা বিষয় কি, এখন কিছু স্টেপস এর ব্যাপার বলি। গভর্নমেন্ট, আর্মি বলি, সবাই মিলে ইমিডিয়েটলি একটা রেভলিউশনারি আর্ম গার্ড অ্যাক্ট এর একটা ক্লজ সংবিধানে পাস করে দেন, যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা এই যে এরকম পাহাড়ে মহল্লায় এইভাবে করে। আমি জাস্ট একটা ডিল দিলাম, মাহমুদুর রহমান স্যার জেল থেকে যখন প্রথম বের হইলো, উনি আমাদের সমস্যা কি আমরা বুঝি না, আমাদের পপুলিস্টের মানে যে সমস্যাটা আমরা হচ্ছে বুঝি না। একটা মানুষ একটা কথা বলে দিল, হা হা মানে মানে কি বলতেছে, পাগলের প্রলাপ বলতেছে। অথচ মাহমুদুর রহমান স্যার প্রথম যখন জেল থেকে বের হইলো, ওনার প্রথম কথাই এটা ছিল যে ইমিডিয়েটলি প্রত্যেকটা মানে ইয়াং এজ লিমিটের ছেলেদেরকে, স্পেশালি আমরা যারা ছেলে আছি, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, মিলিটারি ট্রেনিং দেন। আরে সব ফেসবুক পপুলিস্ট নেটিজেন দেখি হা হা হি করা শুরু করছে। মানে কি, মানে যখন অ্যাটাক করবে তখন হচ্ছে আপনারা হচ্ছে মানে তার কথা গুরুত্ব দিবেন। এই জিনিসটা 2013 সালেও ঘটছিল, মাহমুদুর রহমান স্যার তখনও বলছিল, এই যে বড় করে একটা টাইটেলে লেখা ছিল আপনার আমার দেশ পত্রিকায়, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। উনি তখনই এসব দেখতে পারছিল যেগুলো আমরা এখন এসে দেখতেছি। রাজাকারদের আপনি শাস্তি দেন, যুদ্ধাপরাধীদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু মাহমুদুর রহমান স্যার সহ অনেকেই দেখছে যে যেই লাইনে জিনিসটা চলে যাচ্ছে, এইটা আর ওই জায়গায় সীমাবদ্ধ নাই। এটা এখন একটা পলিটিক্যাল টুল এবং একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ইউজ করা হবে। ওই টাইমে সবাই ওনাকে নিয়ে যা শুরু করলো। সো যাই হোক, আমি জাস্ট এটাই বলতেছি, এখন আমার কথাটা শুনে অযৌক্তিক লাগতে পারে, ভাবতেছেন আরে ভাই কি বলতেছেন, রেভলিউশনারি আর্ম গার্ড প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা মহল্লায়। অবশ্যই
আমি নিজে নর্থ শুনেন, আমি অনেস্টলি একটা কথা বলি, আমরা নর্থ সাউথের প্রাইভেটের মধ্যে নর্থ সাউথের আমরা হচ্ছে সবাই যেটা বলে ব্রয়লার মুরগি, এবং আসলে আমরা ব্রয়লার মুরগি, কিন্তু আমিও নর্থ সাউথের মধ্যে আমাদের এই ব্রয়লারদের মধ্যে অনেক ছোট বড় সমবয়সী ভাই আপু পর্যন্ত দেখছি একেবারে রেডি যে এখন 71-এ নিয়ে যান টাইম মেশিন দিয়ে, আর্মস নিয়ে নিবে, পাঠায় দেন ওদেরকে, আর্মস নিয়ে নিবে একেবারে। সো এইটা দিস ইজ নট ভিডিও বের হচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, এরা ওপেনলি ঘোরাফেরা করতেছে রাস্তার মধ্যে। সো দিস ইজ নট ফান এনিমোর, দিস ইজ নট আ টপিক অফ কনভারসেশন এনিমোর। এবং যদি কোনো স্টেপ না হয়, ইট উইল ক্রিয়েট আ সিভিল ওয়ার আলটিমেটলি। যে জিনিসটা 5th অগাস্টে শেখ হাসিনা পালায় গেল, যদি না যেত, সে যদি ম্যাসেকার করতো, কান্ট্রি কিন্তু একটা সিভিল ওয়ারে, এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলছিল যে দেশ হচ্ছে কোন দুইটা দেশ জানি লিবিয়ার মতো হয়ে যাবে, আর কোন সোমালিয়ার মতো, হ্যাঁ লিবিয়ার সোমালিয়ার মতো হয়ে যাবে। এবং ইফ দিস কন্টিনিউস, পিপল উইল গেট ফ্রাস্ট্রেটেড, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে নিজের সার্ভাইভাল নিয়ে, এবং তারা বিভিন্ন স্টেপ নেওয়া শুরু করবে। Black markets will start running on, black market on weapons. So এই তো, আর কি বলবো আমি জানি না। তপু ভাই আপনি দেখতেছেন নাকি, বা দেখবেন পরে হয়তো। আমি আপনাকে বলছিলাম যে আপনি কাইন্ড অফ এই লাইভ সেশনে আসেন, আপনি কোনো কারণে আসতে চান নাই, বাট আপনি খুবই কষ্ট দিচ্ছেন আমাকে এবং আমাকে সহ অনেককেই, যে আপনি নিজে আমাকে লিখছেন যে আমি কষ্ট পাইছি যে তুই আমাকে নিয়ে এরকম একটা কমেন্ট করবি। আমি ওনার পোস্টে কমেন্ট করছি যে আপনি তো লিগেল লোক ভাই, আপনি পুরো প্রমাণ করে দিলেন। আমি বলছি ভাই কষ্ট তো আমি পাইছি যে আপনি হচ্ছে এরকম হচ্ছে একটা ইয়া দিলেন, আপনি একজন ছাত্র প্রতিনিধি, আপনাকে এত মানুষ মান্য করে, আপনাকে তো অনেক ফলোয়ার। আমিও তো জানি, আমি বসুন্ধরায় তো আমি ওইভাবে আউটগোয়িং ছিলাম না আন্দোলনের আগে, কিন্তু আমি যা শুনছি আশেপাশে দেখছি আপনার বেশ ভালোই একটা ফ্যান ফলোয়ার বেস আছে, আপনার ভালোই কি বলে এটাকে, যে টার্মে পোলাপাইন নিয়ে চলার যে একটা টেন্ডেন্সি বা একটা কালচার, এটা আপনার আছে। তো আপনার একটা সেই লেভেলের দাপট আছে, সেই হিসেবে মানে আপনি বলছেন আপনি সাফারার, আমি জানি আপনি কি বলবেন, আমি আপনার পয়েন্ট গুলো এখানে ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যেসব কমন পয়েন্ট দিবেন আমি জানি আপনি সাফারার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনি সাফারার হয়ে যেসব স্টেপ নিচ্ছেন, আপনার একটা পোস্ট ইট মিনস আ লট, কারণ আপনাকে অনেক মানুষ, অনেক ছেলে, অনেক মেয়ে ফলো করে। সেম গোস ফর আমাদের সমন্বয়ক হাসিবুল হাসান শান্ত ভাই। মানে কোনোভাবেই কেন জানি মানে আপনাকে আমি সবসময় মানে কোনো লীগ বিরোধী কেউ কোনো কাজ করতে গেলে ওইখানে আপনি সবসময় আছেন, লীগ বিরোধীদের বিরোধী কাজে আপনি অ্যান্টি লীগ। মানে এখন ইচ্ছাকৃত করে ভাবে আপনি করতেছেন বা আপনারা করতেছেন নাকি অনিচ্ছাকৃত ভাবে, যদি ইচ্ছাকৃত করে থাকেন তাহলে তো আমার আর কিছু বলার নেই, এখানে দা কনভারসেশন স্টপস হিয়ার। আর যদি অনিচ্ছাকৃত করে থাকেন, একটু ধৈর্য ধরেন, একটু মাথা ঠান্ডা করেন, একটু আশেপাশে সবার সাথে আগে কথা বলেন। বুঝতে পারতেছি আপনারা দুইজনই হয়তো অনেক ব্যস্ত মানুষ, অনেক দৌড়াদৌড়ি করেন, আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। টুকু ভাই সম্ভবত ম্যারিড মানুষ, আমি তাও এভাবে তারপরে মানে কোনো সিনিয়র সাথে এইভাবে সচরাচর আমি কথা বলতে চাই না এইভাবে, কিন্তু বাধ্য হয়ে বলতে হয় যখন কারো লাইফ ইজ অ্যাট স্টেক। এবং আমাকে যারা পার্সোনালি অনেকদিন ধরে চিনেন তারা জানে যে আমি মানে খুবই মানে নমো করা একটা ছেলে। সো এই তো, আপনি মেয়েটার লাশ যারা দেখছেন, আপনি দেখছেন কিভাবে তার লাশটা পাওয়া গেছে। আই ডোন্ট নো মানে এই মেয়েটার লাস্ট মোমেন্টে সে কি ফেস করছে। তো তপু ভাই আর শান্ত ভাই, আপনাদের উচিত ছিল আপনারা যে পোস্ট দেন বা স্ট্যাটাস দেন বা যেসব অ্যাকশন নেন, একটু চিন্তা করা যে ওই মেয়েটা তখন কি ফেস করছিল। ইমোশনাল না, লজিক্যালি চিন্তা করেন যে ওই মেয়েটা মরার আগে সে কি ফেস করছিল, এক্স্যাক্টলি কি ফেস করতে পারে ওই মেয়েটা। আপনি এই জিনিসটা একটু চিন্তা করেন। অলরেডি শেজাদ রাকিব ভাই আমাদের, উনি আন্দোলনে মারাত্মক লেভেলের অ্যাক্টিভ ছিলেন। উনি আমাকে অনেক হেল্প করছিলেন। তো ওনাকে অলরেডি হচ্ছে যে এরকম থ্রেট দেওয়া শুরু করছে। তো মানে এইটা আই ডোন্ট নো মানে এটার কতটুকু ঠিক মানে ফানের বিষয় আছে বা একটা কনভারসেশন। সো মানে আপনারা অন্তত মানে 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 স্টপ করেন না অন্তত এই টাইমে, বা মানে কোনো ইয়া ক্রিয়েট করেন না, মানে কি বলবো এটাকে, কোনো হ্যাসেল ক্রিয়েট করেন না। এবং আমি আমার পার্সোনাল একটা পলিটিক্যাল ফিলোসফি থেকে সবসময় বলে আসছি যে
বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী এবং যত অ্যান্টি ফিলোসফি আছে, আপনারা প্লিজ এক থাকেন। আপনারা প্লিজ এক থাকেন, প্লিজ। মানে 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 মনে করেন না যে আচ্ছা এখন বিএনপি ডাউন হয়ে গেছে, তো আমি জামাত শিবিরে আছি, বা আমি বিএনপিতে আছি, এখন জামাত শিবির রিহার্সালে আছে, যেতে পারবো। এবং এমন কাউকে প্লিজ শেল্টার দিয়েন না যারা বিগত ফ্যাসিস্ট রেজিমকে টিকায় রাখার জন্য ইকোনমিক, পলিটিক্যাল বা কালচারাল ওয়ারে তাদের সহযোগী ছিল। এবং আরেকটা বিষয় বলতে চাই, এটা গত এপিসোডে আলোচনা হয়েছিল, এখন এটা সিরিয়াস হয়ে গেছে, সেটা হচ্ছে জয় বাংলা স্লোগান নিয়ে। অলরেডি এটা দেখে ফেলছি যে এখন যে জায়গাটায় এসে দাঁড়াইছে সেটা হচ্ছে জয় বাংলা স্লোগানই যারা হচ্ছে ইউজ করছে, তারাই হচ্ছে আপাতত না আপনার আইডিওলজিটাকে একটু রাখেন। আপনি যদি জয় বাংলা বলতে চান, যখন এইসব বন্ধ হয়ে যাবে, যখন কমপ্লিটলি এরাডিকেট হয়ে যাবে, তখন আমরা জয় বাংলার একটা ডিবেটে আসবো। আপাতত যেহেতু এটা তাদের স্লোগান, let's just not use it for the sake of right now, sir, because I think people's lives matter way more than giving a slogan. So আমি জানি না আমি কতটুকু কভার করতে পারছি, পুরাই ইমপ্রম্পটু। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু জিয়া ভাইয়ের কাছে যাব, তারপরে আমরা যাব হাসান ভাইয়ের কাছে। জিয়া ভাইয়া যদি কিছু বলতেন। আপু, অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা হচ্ছে যে লাস্টলি আমাদের ইভান ভাই যে কথাগুলো বললেন, যে কেন এখনো আমাদের মাঝে থাকাই কিছু কিছু ভাইরা কেন ফ্যাসিস্টদের পক্ষে দাঁড়াচ্ছেন বা ওনাদের সাফাই গাইছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় এইখানে টু বি অনেস্ট কাউকেই ওইভাবে ডিফেম না করে বা কাউকেই ডিরেক্টলি এনিমি ক্রিয়েট না করে আমাদের মনে হয় যে এখানে আমাদের মাঝখানেই কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি সবাইকেই একটা কথা বলবো যে দেখেন, অনেক পুরনো একটা ব্রিটিশ নীতি, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, যখন আপনার প্রতিপক্ষ আপনাকে যখন হারাতে পারবে না, যখন দেখবে আপনি খুব শক্তিশালী কেউ, তখন আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার থেকেই আলাদা করতে চেষ্টা করবে। হ্যাঁ, এটা অনেক ভাবেই দেখা গেছে। আমি যদি রিকল করি, বাংলা শেষ নবাব সিরাজউদ্দৌলার সময়ও উনার সেনাপতিকে ওনার থেকে আলাদা করে ওনাকে দুর্বল করা হয়েছে, ওনার সৈন্যবাহিনী ভাগ করা হয়েছে। এটা অনেক ভাবেই, ইভেন 1947-এও আমাদেরকে এমন ভাবে আমাদের কান্ট্রি গুলোকে ডিভাইড করা হয়েছে যাতে কখনোই আমরা শান্তিতে বসবাস না করি, কখনোই আমরা সেপারেশনে না থাকি। ওরা আমাদের সেপারেট করে গেছে বেসড অন রিলিজিয়ন। বাট আপনি আপনার যেই হিন্দু ভাইটির সাথে আপনার বাবা বড় হয়েছে, আপনার দাদা বড় হয়েছে, আপনি বড় হয়েছেন, অ্যাকচুয়ালি কি এখানে রিলিজিয়নটা ওভাবে কাজ করে? আপনি যদি এখনো গ্রাম বাংলায় যান, অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে এই গ্রাম পুরোটা মুসলিম, ওই গ্রাম পুরোটা হিন্দু, এবং পাশাপাশি গ্রাম। এটা গ্রামে অনেক হয়েছে, পাশাপাশি গ্রাম। হিন্দুরা যায় মুসলিমদের পূজা দেখতে, মুসলিমরা আসে হিন্দুদের ঈদের মধ্যে। হ্যাঁ, হয়তোবা আমরা পূজা করি না, ঠাকুরকে ভক্তি দেই না, বা তারাও এসে গরুর মাংস খায় না কোরবানির সময়, বাট সবারই একটা সবার প্রতি সহমর্মিতা কাজ করে। আমরা স্কুলে একই সাথে একই বেঞ্চে বসে হিন্দু মুসলিম আমরা পড়ে বড় হয়েছি। আমরা ইউনিভার্সিটিতে অনেক হিন্দু ভাইদের সাথে আমরা ক্লাস করছি, তাদের সাথে খাচ্ছি, একসাথে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। অ্যাকচুয়ালি কি এখানে হিন্দু মুসলিম একটা ডিভিশন ক্রিয়েট করার কোনো দরকার ছিল? ছিল না। ইয়েট কেন করা হয়েছে? কারণ ওরা এই বিষয়টা অনেক আগেই বুঝতে পেরেছিল, আমাদের যদি রিলিজিয়নের বেসিসে ডিভাইড করা হয় তাহলে আমরা নিজেরা নিজেরা ক্ল্যাশে যাব, কখনোই আমরা এক থাকবো না। এন্ড আমরা যদি কখনো এক হয়ে যাই, আমরা যদি সাউথ এশিয়ান রিজিয়নে, আমরা যদি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, আমরা যদি সবাই এক হয়ে যাই, তাহলে কিন্তু এই যে ওয়েস্টার্ন যে একটা পাওয়ার আমাদের এখানে যে সবসময় ছড়ি ঘুরিয়ে যায়, এটা কিন্তু কাজ করবে না। এন্ড আপনি দেখেন, আমরা যদি এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আমরা যদি কোনোভাবে এক হতে পারি, তাহলে কিন্তু পুরা এশিয়ার একটা ক্ষমতা একটা রদবদল হয়ে যাবে, যেটা কিন্তু পরাশক্তিরা কখনোই চাচ্ছে না।
অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, ঠিক এই নীতিটাই কিন্তু এখন ফ্যাসিস্ট যারা লুকায়িত আছে, যারা পর্দার আড়ালে থেকে যারা কলকাঠি নাড়তেছেন, যারা হচ্ছে কাজ করতেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, তারা কিন্তু ঠিক একই কাজ করতেছেন। এখন আই গেস আমার এটা ক্লিয়ার করা উচিত, সিন্স আমি সেখানে উপস্থিত ছিলাম, যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এখানে ক্লেম করা হচ্ছে যে ছেলেটাকে অন ক্যাম্পাসে মারধর করা হয়েছিল, বাট আমি যদি ক্লিয়ার করি, ওকে ক্যান্টিনে পাওয়া গেছে, পাওয়া যাওয়ার সাথে সাথে আমরা ওকে স্কট দিয়ে, যাতে কেউ ওর গায়ে আঘাত করতে না পারে, এই জন্য আমরা ওকে স্কট দিয়ে ওকে বলেছি চলো প্রক্টর অফিস তোমাকে নিয়ে যাব, কারণ পুরো ক্যাম্পাসের মধ্যে আমার মনে হয় না প্রক্টর অফিসের থেকে সেফ কোনো প্লেস আছে। ওকে যখন প্রক্টর অফিসে যাওয়ার জন্য ওকে বলা হয়, ও তখন নিজের ব্যাগ রেখে ক্যাম্পাস থেকে পলায়ন করার চেষ্টা করে। এখন আমাকে যারাই ওকে প্রোটেক্ট করতেছেন বা ওর সাপোর্ট করতেছেন, আমার একটা কোশ্চেন থাকবে যে কেন আমি যদি নির্দোষ হয়ে থাকি, আমাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার কথা বলা হলে আমি কেন ক্যাম্পাস থেকে পলায়ন করব? আমার অন ক্যাম্পাসে সিকিউরিটির কতটুকু অভাব যে ক্যাম্পাসে সিকিউরিটি উপস্থিতির একটা ছেলেকে কেউ মারবে? আর ওকে যদি মারা হয়েও থাকে, কতটুকু মারা হয়েছে সেটার প্রুফ কোথায় যে ওকে মারা হয়েছে? আপনারা যেহেতু দাবি করছেন যে সে আমাদের কোনো ক্ষতি করছে কিনা এর কোনো প্রুফ নাই, ওকে মারা হয়েছে এটার প্রুফ কোথায়? ও ও পলায়ন করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেওয়ার আগ পর্যন্ত কে ওর গায়ে হাত তুলছে? এটা কি কেউ বলতে পারবেন? কেউ তুলে নাই, আমি ওখানে উপস্থিত ছিলাম। তাহলে কেন আপনারা দাবি করছেন যে তাকে মারধর করা হয়েছে? এখন একজন চোর, একজন অপরাধী যদি পালায়া চলে যায়, তাহলে কিভাবে আপনি তাকে কলার ধরা, শার্ট ধরা বা কোনোভাবে না ধরে আপনি কিভাবে ভদ্র ভাষায় মুখে কিভাবে আটকানো যায় এটা আমার জানা নেই। যদি কোনো আটকানোর কোনো পদ্ধতি থাকে আমাদের প্লিজ অবহিত করবেন, যাতে ভবিষ্যতে কোনো লিগ, কোনো সদস্য পাইলে আমরা মুখ দিয়ে আটকাতে পারি, হাত না ধরে। প্লিজ এটা আমাদের সবাইকে একটু অবহিত করবেন। আর দ্য সেকেন্ড থিং ইজ, প্রক্টর অফিস থেকেও কিন্তু ওকে একা ছেড়ে দেওয়া হয় নাই। প্রক্টর অফিস থেকে প্রথমে নিশ্চিত মানে এটা হওয়া হয়েছে যে ক্যাম্পাসের গেটে পুলিশ অবস্থান করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে, এবং প্রক্টরের সিকিউরিটি অফিস প্রক্টর ম্যাম নিজে উপস্থিত থেকে ওনাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে, যাতে ফার্দার কোনো কমপ্লিকেশন অর ম্যাসাকার ক্রিয়েট না হয়। আমাদের মধ্যে থেকে কেউ, আমরা চাই নাই যাতে কেউ আইন হাতে তুলে নেয় এবং কোনো মব হয়, কারণ অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট জড়ো হয়ে গেছিল লিগ জন্যকে মারতে। সেইখান থেকে প্রোটেক্ট করে সুন্দর একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ও যদি নির্দোষ হয় ও নির্দোষ, ও যদি দোষী হয় ও দোষী। কে নির্দোষ কে দোষী সেটা দেখার দায়িত্ব আদালতের, আমাদের না। আর যদি এখনো কারো মনে হয় যে না, আদালত, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাস্টিস ঠিকভাবে কাজ করতেছে না, তাহলে উপদেষ্টা যাদেরকে বানানো হইছে, যাদেরকে আপনারাই উপদেষ্টা বানাইছেন, তাদেরকে কোশ্চেন করেন। যাদের সাথে আপনাদের প্রতিদিন দেখা হচ্ছে, যারা আপনারা যারা কমিটিতে আছেন, যারা আপনারা উপদেষ্টা আছেন, হ্যাঁ, যারা যে আপনারা প্রতিদিন টু বি অনেস্ট দেখা সাক্ষাৎ করেন, কথা হয়, যাদের অ্যাকচুয়ালি আপনারা আমাদের প্রাইভেটকে রিপ্রেজেন্ট করতেছেন, প্লিজ তারা একটু জিজ্ঞেস করেন কেন এখনো ল এন্ড অর্ডার ঠিক হয় নাই, কেন একজন ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও ইউ আর কনসার্ন যে তার কি হবে। তাকে তো আমরা কোনো সন্ত্রাসীর হাতে তুলে দেইনি, তাকে তো আমরা নিজেদের কোনো টর্চার ছেলে বা এই টাইপের কোনো জায়গায় নিয়ে যাই, তাকে পুলিশের কাছে তুলে দিছি। তারপরেও কেন এই কনসার্নটা করা লাগতেছে পুলিশের কাছে তুলে দেওয়ার পরেও একজন মানুষ নিরাপদ না? এখন তো ফ্যাসিস্ট ক্ষমতায় না, এখন তো আপনারা ক্ষমতায়। তাহলে কেন আপনারা জাস্টিস, ল এন্ড অর্ডারের উপর আস্থা রাখতে পারতেছেন না? এটা আমার একটা কোশ্চেন থাকবে। আর যে দ্বিতীয় একটা টপিক ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে যখন আন্দোলনের সময় স্লোগান দেওয়া হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এখানে কিন্তু কেউ পূর্ববর্তী কোনো ওয়ার্ড ইউজ করে না, আমি প্রাইভেটের রাজাকার না, আমি পাবলিকের রাজাকার। ইভেন আমি এটাও দেখছি আন্দোলনের সময় উনারা রিক্সাওয়ালা, উনারা জামাত শিবির, উনারা ছাত্র দল, যে উনাদের পক্ষে আন্দোলন করতে গেছে,
তাদের সবাইকে ওনারা ওয়েলকাম করছে। উনারা বিশেষভাবে যখন আন্দোলন চললো, আপনারা চালিয়ে যান, আপনারা প্রাইভেটের ভাইয়েরা আমাদের গর্ব, এত ওয়ার্ড ইউজ করার পর এখন কেন আপনারা আমাদের প্রাইভেটের শিক্ষার্থীদের উপর যখন অ্যাটাক হচ্ছে, আপনারা কেন এইটাকে সিরিয়াসলি নিচ্ছেন না? আপনারা কেন সেন্ট্রাল থেকে কোনো দিক নির্দেশনা দিচ্ছেন না আমাদের সেফটির জন্য? আপনারা কিছু না করেন, অ্যাটলিস্ট আপনাদের এতটুকু বিবৃতি দেওয়া উচিত ছিল যে আমার সহযোদ্ধারা, আমার ভাইয়েরা, তোমরা এভাবে চলাফেরা করো, এভাবে থাকো, এইটা করো, সেইটা করো। আপনারা তো নিজেদের পাবলিকের স্টুডেন্ট, আপনারা হল পলিটিক্স করে বড় হন, আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সড বলেন। হ্যাঁ, আপনাদের ক্যাম্পাসে নাউন দেন, আপনারা নেতৃত্বের কথা বলেন, তাহলে কোথায় আপনাদের সেই নেতৃত্ব? এইটা আপনারা কেন? এই বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, শুধু হুমকি আসতেছে না, আমি এর আগেও বলেছি হুমকিটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। আজকে সেজাদ রাকিব ভাইকে হুমকি দেওয়া হয়েছে, কালকে বা পরশুদিন যে উনার মাথার মধ্যে একটা চাপাটির কূপ বসবে না, সেই গ্যারান্টিটা কোথায়? এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে, উনি একটা নাম্বার মেনশন করেছেন, অনেকগুলো নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে, অনেকগুলো পেজ থেকে হুমকি দেওয়া হচ্ছে, ইভেন অনেক পেজ এখনো সক্রিয় স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে আন্দোলনের সময় আমরা একটা পোস্ট করতে পারতাম না হেল্প চেয়ে, আমরা একটা পোস্ট করতে পারতাম না হেল্প চেয়ে, আমরা একটা আমাদের ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল কোঅর্ডিনেশন বন্ধ করার জন্য। এখন তো মিডিয়া সেল আপনারা জুনায়েদ আহমেদ পলক, উনাকে আপনারা কত ট্রল করতেছেন, ইন্টারনেট বন্ধ হয় নাই তো হয়ে গেছে, এখন তো ইন্টারনেট আপনাদের হাতে। এখনো কেন মিলিয়নস অফ ডলার্স দিয়ে আপনার আওয়ামী লীগের প্রপাগান্ডা সেলগুলো কাজ করে যাচ্ছে, আপনারা কেন এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেছেন না? আমার প্রোফাইল, ইভেন আমি শিওর আমরা যারা এখনো এখানে আসি, আপু সহ আমাদের সবার প্রোফাইলেই এখনো ওই আওয়ামী লীগের স্পন্সর্ড পেইড প্রমোশন গুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ইভেন অনেকগুলো আমি নিজে আইপি ট্র্যাক করে দেখেছি, অনেকগুলোর আইপি বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে, বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে আমি যদি একজন সাধারণ নাগরিক হয়ে ট্র্যাক করে বের করতে পারি তার আইপি লোকেশনটা কোথায়, তাহলে আপনারা গভর্নমেন্টের ওই পজিশনে বসে আপনারা কেন তাদেরকে ট্র্যাক করে এখন অ্যারেস্ট করতে পারতেছেন না? এই যে ম্যাসাকার গুলো হচ্ছে, এই জুলাই আন্দোলনে ছাত্রলীগ এত অপরাধ করলো, অনেকে প্রকাশ্যে এসে গুলি করলো, অনেকের পরিচয় ঠিক তখনই রিভিল করা হইলো, আপনারা কেন এখনো পর্যন্ত তাদের অধিকাংশকেই ধরতে সক্ষম হননি? উবাইদুল কাদের, আনঅফিসিয়াল আর অফিসিয়াল যেই বলেন, কিছু সোর্স বলতেছে উনি নভেম্বরের 8 তারিখ পর্যন্ত দেশে থাকার পর একটা সেফ এক্সিট নিয়ে বের হইছেন। কেন উনারা কিভাবে দেশ থেকে সেফ এক্সিট পাচ্ছেন? আমি আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি যখন সাইম জুবান আনবির যখন মুনিয়ের কেসের জন্য ওনাকে আদালত, তখন উনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করলো যখন অলরেডি উনি দেশ ত্যাগ করে ফেলেছেন। আওয়ামী লীগের আমলে এটা হরহামেশাই হইতো যে দুবাইতে যাওয়ার পরে আদালত থেকে বলা হইতো যে উনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ওনার পাসপোর্ট জব্দ করা হোক। তাহলে আপনারাও কি সেম পজিশনেই যাচ্ছেন যে সবাই সেফ এক্সিট পাওয়ার পর সবাই পলায়ন করার পরে আপনারা বলতেছেন যে এইটা হচ্ছে, এইটা করব, সেইটা করব। উপদেষ্টা মন্ডলী আমাদের আসিফ নজরুল স্যার, উনি শুরু থেকেই ইন্ডিয়াতে ইলিশ দেব না করতে করতে আলটিমেটলি উনি ইলিশ দিলেন। আমাদের দুইজন সমন্বয়ক রিট করলেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে, ওনারা রিটটাকে ব্যাক আপ করতে পারলেন না। এখন অধিকাংশ মানুষ, আপনারা কি সমন্বয়কগণ বা উপদেষ্টাগণ আপনারা কি বুঝতেছেন যে অধিকাংশ মানুষ এখন আপনাদের থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে? আপনারা দেখেন মুক্তিযোদ্ধা এই শব্দটা কিন্তু অনেক গ্লোরিয়াস, এটা কিন্তু অনেক ওয়েট হোল্ড করে। আপনারা কি বুঝতে পারতেছেন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে বিজনেস করতে করতে এখন মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ এই দুইটা জিনিস ওই ওয়েটটা হারাই ফেলতেছে আস্তে আস্তে। এখন আমাদের পোস্ট দিয়ে এটা স্মরণ করায় দেওয়া লাগতেছে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধ একটা ওয়েট হোল্ড করে,
একাত্তরকে আপনারা ভুলে যেন না, এটা কেন আমাদের পোস্ট দিয়ে দিয়ে স্মরণ করে দিতে হচ্ছে? কারণ মুক্তিযুদ্ধকে এত বাজেভাবে ইউজ করা হয়েছে, বিলিভ মি, এত বাজেভাবে ইউজ করা হয়েছে, এত বাজেভাবে দলীয়করণ করা হয়েছে যে অ্যাকচুয়ালি এখন মানুষটা মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা দুইটা বিষয়ের উপর বিরক্ত, টোটালি বিরক্ত। মানুষ রাজাকার জামাতের থেকেও এখন মুক্তিযুদ্ধের উপর বিরক্ত, কারণ মুক্তিযুদ্ধ কি ইউজ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে একজন বীর উত্তমের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। এখন আপনারা যারা বলতেছেন যে লীগ যাই করছে নাই করছে, যারা আমাদের সাথে ছিল, আপনারা মুজিবের অবদান ভুলে যেন না, আপনারা আওয়ামী লীগের অবদান ভুলে যেন না, আপনারা জিয়ার অবদান কিভাবে ভুলে যান? টেল মি। হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, যে চেইন অফ কমান্ড, সে পাকিস্তানি মিলিটারি চেইন অফ কমান্ডের থেকে হি সেড আই রিভোল্ট। আপনারা বুঝতেছেন, একজন মিলিটারি পার্সোনাল উনি বলতেছে আই রিভোল্ট। আমি সিভিলিয়ান একটা কথা বললাম আর আমি মিলিটারিতে থেকে একটা কথা বললাম, দুটো সেম না। তো আপনারা যখন তার অবদান ভুলে যাইতে পারছেন, তাহলে এখন আপনারা কেন এই একই সুরে আবার চেঞ্জ করে বলতেছেন মুজিবের অবদান ভুলে যেন না? যখন টেনে হিচড়ে একজন সাবেক সেনা প্রধান, সাবেক ফার্স্ট লেডিকে টেনে হিচড়ে তার ঘর থেকে বের করা হয়েছে, তখন সে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে ভাবতেছিল আমি যাবো কই। তার পরিবারের ছিল না কোনো সঞ্চয়। তার সাফারিংটা যখন আপনারা ভুলে যাচ্ছেন, একজন মৃত্যু পথযাত্রী, একজন মানুষকে আপনারা যখন তার বেসিক ট্রিটমেন্টটা আপনারা দিতে পারেন নাই, ট্রিটমেন্ট দেওয়ার নামে আপনারা গড়িমসি করছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা অনলি 5 কোটি টাকার মামলায় আটকায় রাখছেন, যেখানে আপনাদের আমলে $96 বিলিয়ন, এক্সাক্ট অ্যামাউন্ট আরো অনেক বেশি হইতে পারে আফটার অডিট। আপনারা লন্ডারিং করে পাচার করে নিয়ে চলে গেছেন। আপনাদের সাধারণ জেলা উপজেলা পর্যায়ে ছাত্রলীগ নেতাও হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর আপনার একজন সাবেক প্রধানমন্ত্রীকে 5 কোটি টাকার মামলায় জেল দিয়ে আপনারা তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেন নাই। আপনাদের মুখে তো সহমর্মিতার কথা মানায় না। আজকে আপনি বলতেছেন আপনি রিজাইন করছেন, এই করছেন, সেই করছেন। আজকে যদি আপনার আপা পালায় না যাইতো, আজকে যদি আপনার আপা পালায় না যাইতো, এই চৈতন্য শাহী ক্যাম্পাসে দাঁড়ায়া আপনার আর আমাকে খুন করতো। বিলিভ মি অর নট, এইটাই হইতো। ঠিক আছে? তো এখন 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 কথা হচ্ছে কি, আপু আমি যদি বলি যে আওয়ামী লীগ কি করবে না করবে, বা আওয়ামী লীগের এখন বেঁচে যাওয়া যারা আসন্ন পতন দেখে রিজাইন করেছিল, আমি বলবো যারা 25 তারিখ, 26 তারিখ, 5 তারিখ, 6 তারিখ রিজাইন করছে, আপনারা যারা এখনো যারা ক্লেম করতেছেন যে হ্যাঁ আমরা তো রিজাইন করে ফেলছি, একটা পয়েন্ট কিন্তু আমরা সবাই মিস আউট করে যাচ্ছি। আপনারা রিজাইন করে ফেলছেন, দ্যাটস ওকে। কেন আপনারা, হোয়াটস দ্য বিহাইন্ড রিজন যে আপনারা কেন আপনারা পদত্যাগ করছেন? আমাদের জন্য, আমাদের পাশে থাকার জন্য? নেভার, নো। আমি 18তে নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, 13তে হেফাজতের সাথে যা হইছে, এইটার পরও আপনার মনে হইছে আপনার ছাত্রলীগ আওয়ামী লীগে থাকা উচিত? 18তে আমাদের সাথে যা হইছে, সায়েন্স ল্যাব জিগাতলাতে আমাদের সাথে যা হইছে, মতিঝিলে আমি নর্ডার্ন কলেজের স্টুডেন্ট ছিলাম, মতিঝিলে আমাদের সাথে যা হইছে, হ্যাঁ, ভ্যাট ট্যাক্স আন্দোলনে আমাদের প্রাইভেট শিক্ষার্থীদের সাথে যা হইছে, এত 3টা বিডিআর এর সাথে যা হইছে, হ্যাঁ, এই 3-4টা ম্যাসিভ ইনসিডেন্টের পরও আপনার মনে হইছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডা বাহিনীর রাজনীতি করা আপনার ঠিক আছে। তাহলে আপনার যদি 4টা ম্যাসাকারের পরেও যে ব্যক্তির মনে হইছে না আওয়ামী লীগের রাজনীতি করা যায়, হোম গনা বিলিভ যে জাস্ট এই আন্দোলনের কারণে তারা রিজাইন করে গেছে? আমি কেন বিলিভ করব? সে তার যদি রিজাইন করার মোটিভই থাকতো, সে যদি অত্যাচার, ফ্যাসিজম, সে যদি অটোক্রেসি দেখেই রিজাইন করত, সে যদি বুলেটের চার্জ দেখেই রিজাইন করত, সে 13-এ কেন করে নাই? রিসেন্টলি আমি রিপোর্টে দেখতেছি পুরা ব্রিগেড রেডি ছিল রেস্কিউ করার জন্য, ইয়েট কোনো অদৃশ্য কারণে তারা তাদের অপারেশন এক্সিকিউট করতে পারে নাই। পিলখানাতে মেজর পিলখানাতে গুলজার আহমেদকে তার
নিজের কবর খুঁড়তে বাধ্য করা হয়েছিল। ডু ইউ রিয়েলাইজ? তাকে ফোর্স করা হয়েছিল নিজের কবর খোঁড়ার জন্য, তারপর সেই কবরে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। ডু ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দিস? এখনো পর্যন্ত আমাদের সাকিব রহমান স্যার, শহীদ কর্নেল কুদরতি ইলাহি স্যারের সন্তান, উনি এখনো পর্যন্ত প্রপার ওনার বাবার খুনের বিচার হবে কিনা এটা উনি নিশ্চিত না। এই ফ্যাসিজমের পতনের পরেও উনি নিশ্চিত না। যাদেরকে লিটারালি একটা কোর্ট বসিয়ে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যারা 12 বছর ধরে জেলে, যারা 12 বছর 16 বছর ধরে যারা জেলে, তারা কখনো সুবিচার পাবে কিনা দে আর নট শিওর। আপনারা এইসব নিশ্চিত না করে আপনারা পড়ে আছেন কোথায় ছাত্রলীগ অ্যারেস্ট হইলো, কোথায় আওয়ামী লীগ অ্যারেস্ট হইলো, তারা হচ্ছে অত্যাচারিত হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, আপনারা এইটা নিয়ে পড়ে আছেন। আপনারা এটা নিশ্চিত করতে পারছেন না বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কিনা। আপনারা এক একজন স্বাস্থ্য কমিটিতে যে বসে আছেন, আপনারা এক একজন দুদকে যে বসে আছেন, আপনারা নিশ্চিত করতে পারতেছেন না যে আমাদের স্টুডেন্ট সবাই প্রপার ওয়েতে হেলথ সার্ভিস পাচ্ছে কিনা। এখনো তো অনেক পোস্ট আছে যে আমি পাই নাই। রিসেন্টলি মেবি আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন পোস্ট আসছে যে একটা ভাইয়া, উনি হচ্ছে আজমপুরে পুলিশের সাথে কথা বলতে গেছিল, পুলিশ ওনাকে বন্দুক থেকে গুলি করছে, উনি সুচিকিৎসা পাচ্ছে না, ওই পোস্টে দাবি করা হয়েছিল। আমি জানতে চাই আপনারা কি রিচ আউট করেছেন? এখনো কেন বিভিন্ন সেমিনারে আমাদের শহীদ ভাইদের একজন বাবা, আমি যদি একটু রিকল করি, আমাদের একটা মিটিং এ একজন মিরপুর থেকে একজন শহীদ ভাইয়ের বাবা আসছিলেন। উনি এসে লিটারালি কান্না করতে করতে আমাদের সামনে বললেন যে অনেক নেতা কর্মী, অনেক উপদেষ্টা এই সেই আমার কাছে আসছে, অনেক সমন্বয়ক আসছে, এসে তারা সান্ত্বনা দিয়ে যাচ্ছে, এদিকে আমার বাড়িতে খাওয়ার জন্য চাউল নাই। তারপরেও আমি ধার দেনা করে হলেও তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি। এন্ড আমি হাত জোর করে বলতেছি, উনি ঠিক এভাবে বলছেন যে বাবারা, আমি হাত জোর করে বলতেছি, কেউ যদি কোনো সাহায্য করতে না পারো আমাকে দেখতে আসার দরকার নেই। উনি বলছেন ওনার মতো এইরকম কয়েক শত ফ্যামিলি আছে যারা লিটারালি খেতে পাচ্ছে না। কেন? কারণ তাদের একমাত্র উপার্জনের সোর্স ছিল ওই মানুষটা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ফ্যাসিস্টের আন্দোলনে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো সে নাই, তাদের কোনো ইনকাম সোর্স নাই, তাদের বাড়িতে খাবার পর্যন্ত নাই। এটা আপনারা এক্সিকিউট করতে পারতেছেন না। আপনারা কি করতেছেন? আপনারা হচ্ছে ফ্যাসিস্ট কে কোথায় যাচ্ছে, কোন ছাত্রলীগ অ্যারেস্ট হলো কিনা, আপনার তারপর হচ্ছে আপনারা ভারতে ইলিশ দিবেন কি দিবেন না, এইসব নিয়ে আপনারা আছেন। আপনারা এখনো পর্যন্ত দেশে একটা সুষ্ঠু পরিবেশ আনতে পারেন নাই। স্পেশালি আমি প্রতিদিন রাস্তায় দেখি এখন পুলিশের কাজ হচ্ছে, ট্রাফিক পুলিশের কথা যদি আমি বলি, আপনারা লক্ষ্য করে দেখবেন ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজার লাইট নিক্ষেপ করা। আমি এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টে আমাদের যে হচ্ছে এয়ারপোর্টের পরে কাউলার আগে যে আমাদের ট্রাফিক পুলিশের যে ফাইট আছে, ওখানে আমি নেমে কথাও বলেছি যে এই যে জ্যাম হচ্ছে, বাসগুলো এইভাবে দাঁড়িয়ে আছে, অনেক বাসে তো ফিটনেস নাই, আই ডাউট যে লাইসেন্সও নাই, আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না? ওনারা বলতেছে যে দেখো ভাইয়া, আমাদের তো অ্যাকচুয়ালি নিজেদের জীবনের যেই রিস্কটা, এটা এখনো যায় নাই, আমরা এখনো ভয় পাচ্ছি যে কেউ না এসে আমাদেরকে আক্রমণ করে। এখন একটা দেশে যদি পুলিশ নিজেরাই ভয়ে থাকে যে তারা আক্রমণের শিকার হবে কিনা, তারা বাঁচবে কিনা, তো সেই দেশে আপনি কিভাবে ল এন্ড অর্ডার ব্যাক করবেন? আপনি কেন একটা প্রপার ওয়েতে যাচ্ছেন না যে আপনার যদি পুলিশকে যদি রিফর্ম করতে হয় রিফর্ম করেন, তাদের যদি আপনারা বলেন ড্রেস চেঞ্জ করবেন, কোড চেঞ্জ করবেন, করেন। যদি তাদের মাঝখানে আপনাদের হচ্ছে তাদেরকে রিফাইন করতে হয়, হ্যাঁ, তাদেরকে যদি ব্যাকগ্রাউন্ড চেকিং এর মাধ্যমে যদি তাদেরকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুলিশ বাহিনীকে আবার ওই পজিশনে যেইভাবে আনা যায় আপনারা চেষ্টা করেন, কারণ এইভাবে আপনারা তো আটকাতে পারবেন না। আমি এখন যদি একটা থানায় মামলা করতে চাই, তাহলে আমাকে এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা ট্রান্সফার করা হচ্ছে।
মোস্ট অফ দ্য টাইম আমি এখন অ্যাকচুয়ালি শিওর না এটা ঠিক হয়েছে কিনা, ভাটারা থানায় গেলে আমাদেরকে গুলশান থানায় ট্রান্সফার করা হতো, যে ভাটারা থানা আপাতত কোনো মামলা নিতে পারতেছে না। হ্যাঁ, ওনারা প্রপার ওয়েতে ওনাদের যেই ল অ্যান্ড অর্ডারের যে বিষয়টা ওটা ভাটারা থানা থেকে ওনারা হচ্ছে এক্সিকিউট করতে পারছেন না। তারপর এই যে আপনি দেখেন যে প্রত্যেকটা এলাকায় আপনাদের লিগ ছাড়াও যে লোকাল যে ক্রাইম গুলো, এগুলো কিন্তু অনেক টাইমে বেড়ে গেছে। এখন আপনি ঠিকঠাক ভাবে আমাদের উত্তরাতে আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার আব্দুল্লাহপুর টুঙ্গি এই সাইডটাতে আপনার ঠিকঠাক ভাবে ঢুকতে পারবেন না। ছিনতাইকারী, তারপর হচ্ছে আপনার চোর, দেন হচ্ছে অনেক সময় আমি দেখছি ওরা হচ্ছে প্রকাশ্যে ঘেরাও দিয়ে ওরা ছিনতাই করতেছে। বিআরটি এর এভরি স্টপেজে আপনি যখনই ভোরের আগে, আপনার রাতে 10টার পর থেকে শুরু করে ভোর রাতের আগ পর্যন্ত এভরি স্টপেজে ছিনতাইকারীরা দাঁড়ায় থাকে। অনেকগুলো রিপোর্টেড কেস আছে, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? আপনারা দাবি করতেন গুম খুন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ, তো গুম খুন হচ্ছে ঠিক আছে, আমাদের যে 3-4জন প্রাইভেটের শিক্ষার্থী মারা গেল, এগুলো কি গুম খুনের থেকে কম? আপনারা আইডেন্টিফাই করতে পারতেছেন না কে খুনি, কারা হুমকি দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি। এগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে না পারেন, আই ডাউট যে আপনাদের আরো 6টা মাস পাবলিক সময় দেবে। আপনারা যদি টু বি অনেস্ট কারোর যদি শর্ট টার্ম মেমোরিতে প্রবলেম থাকে, আপনারা যদি কিছু মনে করতে না পারেন, তাহলে আমি টু বি অনেস্ট একটু হার্শ হয়ে যাচ্ছি, বাট আমি রিকল করে দেব যে বাংলাদেশে কিন্তু এর আগেও তত্ত্বাবধায়ক সরকারকে নামানো হয়েছে। হ্যাঁ, একটা রেজিমের আন্দোলনের পরে তত্ত্বাবধায়ক সরকার বসে সে যদি নিজেকে সর্বা মনে করে, আমি ক্ষমতা পেয়ে গেছি, আমি যা ইচ্ছা তাই করব, আমি নিজের ওয়েলবিং করব, আমি নিজের গ্রাউন্ড শক্ত করব, এই কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা যারা এক দফা দিয়েছিলাম, আপনাদের এক দফা দেওয়ার অনেক আগেই আমরা বসুন্ধরা থেকে আমাদের নর্থ সাউথের 1 নাম্বার থেকে এক দফা দাবি নিয়ে আমরা বের হয়েছি। ঠিক আছে, আপনারা শহীদ মিনারে দাঁড়িয়ে যেদিন এক দফা দিবেন কিনা আপনারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তার একদিন আগে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে এই স্লোগানে আমরা যমুনার সামনে মুখরিত করেছি, আমরা বাড্ডা মুখরিত করেছি। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের জন্য কখনোই দ্বিধা বোধ করিনি, কখনো আমতা করিনি যে আমরা যাব কি যাব না। আমরা এই কথাটা আপনারা পলিটিক্সের নলেজ নিয়ে কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না, বাট আমরা ফার্মের মুরগি হয়ে আমরা প্রাইভেট স্টুডেন্ট আমরা ঠিকই বুঝতে পেরেছিলাম সব দাবি মেনে নেওয়া হলেও যদি এই রেজিম ক্ষমতায় থেকে যায়, তাহলে আমাদের একজন সহযোদ্ধাও বেঁচে থাকবে না। ঠিক এই কনসার্নের থেকেই কিন্তু আমরা এক দফা এক দাবি দিয়েছিলাম যে আপনারা কয়বার আন্দোলন করবেন, আপনারা একবার 18তে করলেন, আপনারা এরপরে আবার কোটা আন্দোলন করলেন, নিরাপদ সড়ক করলেন, এরপরে 24-এ আবার রেজিম থেকে গেলে আবার একটা আন্দোলন করতে হইতো, কয়বার করতেন? এই কনসার্ন থেকেই কিন্তু এক দফা এক দাবি দেওয়া হয়েছিল, কিন্তু সেই কনসার্নটাই যদি ব্যাক করে, আপনারা যদি ক্ষমতায় থাকার পরেও কন্ট্রোল করতে না পারেন, আপনারা যদি সেই অপেক্ষা করেন যে আওয়ামী লীগ আবার দল গঠন করবে, এরপরে ওদেরকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, what does inclusive election means? Inclusive election means all attendance of all political party. আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের যে পূর্ববর্তী কর্মকাণ্ড, এরপরে কিন্তু আওয়ামী লীগকে আপনি কোনোভাবেই একটা সাধারণ পলিটিক্যাল পার্টি বলতে পারেন না। Am I online?
আচ্ছা, Am I online? এরপরে আমরা একটু হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা জিয়ার কাছ থেকে একটু মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাব। তারপরে ইভানকে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। জি আপু। কোন কোশ্চেন করছেন আপু? আমরা এই বিষয়ে কথা বলতে একটু মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাব, দেন আবার ইভান ভাইয়ার কাছে যাব এবং এরপরে আমাদের সেশনটা আজকে শেষ হয়ে যাবে। আসলে আজকে আমার কাছে একটি ভিডিও রেকর্ডিং এসেছে আমাদের একজন মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা চৌধুরী। সে তার ভিডিওটার সামান্য আপনাদেরকে যদি শোনাতে পারি। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের মধ্যে কোনো শোনা যাচ্ছে আলোচনা, কিছু? আমাদের উপদেষ্টাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমার যতটুকু মনে পড়ে মাসখানেক দেড়েক আগে মনে হয় একটা হাইকোর্টের রিট পিটিশন হয়েছিল। হাইকোর্ট সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছে, কারণ আন্দোলনের ভাষা আর আমাদের ভাষা এক হতে হবে বলে তো কথা নেই। আশা করি আপনারা সবাই শুনতে পেরেছেন। এখন কথা হলো যে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কি জন্য, আর দ্বিতীয় কথা হলো যে তারা বলছে যে তারা উপদেষ্টারা মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে কোনো মিটিং করেনি বা তারা নিজেদের মধ্যে কোনো কথা বলেনি। সেখানে তারা প্রথম থেকে মিথ্যাচার করে আসছে যে মোল্লা ভাই BNP আমরা উপদেষ্টা বানাইছি ওনাকে। না না না, তারা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হয়েছে, দায়িত্ব নিয়ে হয়েছে। যেভাবে হোক আমরা না বানাই, আমাদের পক্ষ থেকে আরেকটু উপর থেকে যে বানিয়েছে সে বানিয়েছে, আমাদের পক্ষ থেকে তো হয়নি। আমাদের পক্ষ থেকে তো কাউকে নেওয়া হয়নি। আন্দোলনটা ছিল তো মেনলি আমাদেরই, মারাও গেছে আমাদের। এখন উপদেষ্টা পক্ষ থেকে প্রথম থেকে একটি মিথ্যাচার করা হচ্ছে। আমাদের দল বললে একটু মানে একটু স্পেসিফিক্যালি আমি যদি বলি, সেটা হচ্ছে আমার দল নিয়ে। সেটা হলো যে বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধর পথের কাঁটা। বিএনপি নাকি চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিএনপি অলরেডি একটি স্টেটমেন্ট দিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এবং যদি সরকার চায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এখন বিষয়টা হলো বিএনপি স্টেটমেন্ট দেওয়ার পরে সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি কেন? তাহলে কি এটা মিথ্যাচার নয় বিএনপির বিরুদ্ধে সরকারের? আর এরপরে আর একটা বিষয় হলো সেটা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আপনি বিচার ছাড়া যদি নিষিদ্ধ করেন, বিচার ছাড়া নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধর ফলাফলই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই গুপ্ত হত্যা। আপনি একদিকে অ্যারেস্ট করার পরে আপনি হাসান মাহমুদকে দেশের বাইরে চলে যেতে দিলেন। আপনি ওবায়দুল কাদেরকে 3 মাসের বেশি বাংলাদেশে থাকার পরে তাকে যেতে দিলেন, সম্পূর্ণ ইনফরমেশন থাকার পরে আপনারা তাদেরকে যেতে দিচ্ছেন, আর আমাদের সামনে এ করছেন সংস্কার সংস্কার সংস্কার। কিসের সংস্কার করছেন আপনারা? আমাদের ভাইদের রক্ত গেছে, আমাদের ভাইদের রক্ত এখনো যাচ্ছে, আপনারা কিসের সংস্কার করছেন? আর কিসের স্বার্থে সংস্কারের গান? এটা আমাদের অবশ্যই আমাদের মতামতের বিরুদ্ধে যাচ্ছে সম্পূর্ণ। আপনারা সংস্কারের নাম করে আপনারা একের পর এক এখন পর্যন্ত আমার দল বিএনপির এখন পর্যন্ত কয়েকটা কেস বাদ দিয়ে বেশিরভাগ নেতা এখন পর্যন্ত সবাই কারাগারে তারা এখনো পচছে, তারা কষ্টের মধ্যে আছে। এই শীতকালের মধ্যে বছরের পর বছর তারা শীতকাল গরমকাল সবকিছু মিলে তারা কষ্টের মধ্যে আছে। মিথ্যা কেস জানার পরে তাদের কেস এখন পর্যন্ত কেন খালাস হয়নি? ডক্টর ইউনূসের 6টা কি 7টা কেস ছিল ইফ আই এম নট রং, সেগুলো 1 কি 2 দিনের মধ্যে খালাস করে দেওয়া হয় সবগুলো। জাস্ট একটি অর্ডারের মাধ্যমে সবগুলো খালাস করে দেওয়া হয়। সেখানে এতগুলো রাজনৈতিক কেস যেগুলো একদম খোলা চোখে যেগুলো মিথ্যা কেস, এগুলা কেস এখন পর্যন্ত কেন রানিং? আপনারা কি চাচ্ছেন আমরা সিরিয়ার মতো জেল ভেঙে সবাইকে বের করি, নাকি আপনারা চাচ্ছেন যে আপনারা সুন্দর করে রাতের আধারে শেখ হাসিনার মতো করে পালাবেন, আমাদেরকে বিপদে ফেলে দিয়ে
আর আমরা আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে মারছে সেভাবে আমরা নিজের আত্মরক্ষার কারণে অস্ত্র হাতে তুলি? কি চাচ্ছেন আপনারা? আপনারা দেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। আর গতকাল কিংবা গত পরশু দেখলাম যে এই 25 সালের ডিসেম্বর কিংবা 26 সালের জুন কি জুলাইয়ের মধ্যে ইলেকশন দেওয়া, এটা তারা রোডম্যাপ প্রকাশ করেছে। আসলে কিসের দেরি? আপনারা যদি ইফেক্টিভ কিছু যদি দেখাতে পারতেন আমাদেরকে, আমরা সময় দিতে, তাও আমরা চিন্তা করতাম। একমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরি করার জন্য যে ডাকটা দিয়েছিলেন, এটা বাদে অন্য কোনো কিছু আপনাদের আমরা ইফেক্টিভ দেখতে পাই না। কি কারণে? আর কত মায়ের কোল ফাঁকা হলে আপনারা ব্যবস্থা নেওয়া শুরু করবেন, সেটা আমাদেরকে উত্তর দিতে হবে আপনাদেরকে। আজকে আমাদের প্রাইভেটের ভাইরা মারা গেছে, দুইজন কলেজ শিক্ষার্থী মারা গেছে। এই দুইটা বাদ দিয়েও আজকে আমার দলের একজন কর্মী, ছাত্র দলের কর্মী, তাকে জবাই করে হত্যা করা হয়েছে চিটাগাংয়ে। এটা জবাব আপনারা দিতে পারবেন? আপনারা যারা বসে আছেন উপদেষ্টা চেয়ারে, বেশিরভাগই তো কেউ বিদেশ থেকে, কেউ সুন্দর করে এসি রুম থেকে বের হয়ে এসে উপদেষ্টা হয়ে গেছেন বেশিরভাগ। যেসব মায়ের কোল ফাঁকা হয়েছে, যেসব বাপের কোল ফাঁকা হয়েছে, কারো সন্তান মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো কত রকম মানুষ মারা গেছে, যাত্রাবাড়ি থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত যে ম্যাসাকেয়ারটা হয়েছে, এগুলো দায়ভার নিতে পারবেন? আপনারা ছাত্রলীগ পুনর্বাসন করছেন, আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করছেন, আপনারা সুন্দর করে ওবায়দুল কাদেরকে বের করে দেওয়ার পরে রাজনৈতিক দলদের উপর আপনারা বট বাহিনী দিয়ে কি চালাচ্ছেন, কি নিউজ চালাচ্ছেন আপনারা? বিএনপি নেতা টাকা খেয়ে বের করে দিয়েছে তাকে দেশ থেকে। কি করে বের করে? আপনার আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? বিএনপি নেতা কেন বের করতে পারবে, সেটা আমাকে উত্তর দিবেন। ধন্যবাদ। এবার আমরা যাব ইভান ভাইয়ের কাছে। এবার ইভান ভাইয়ার কথা শেষ হলে যথাক্রমে আমাদের এই লাইভ পডকাস্টটি শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জিয়া ভাইয়াকে এবং মোল্লা ভাইয়াকে। আমার বেশ কিছু কথা বাকি ছিল, আমি একটু পার্সোনালি নিছি আজকে। আমি একটু ফায়ার্ড আপ আর কি, স্পেশালি যে বিষয়টা আমি শেয়ার করলাম আর কি, যার কারণে ওয়াইড রেঞ্জের যে বিষয়গুলো এটা জিয়া ভাই আর মোল্লা ভাই শেয়ার করে দিছে, তো ওটা আমার করতে হয় নাই। একটা কথা বলতে ভুলে গেছি। তো হ্যাঁ, মোল্লা ভাই বলেন। আসলে সব হুমকি ধামকির ভিড়ে আমাকে যে নকিব আশরাফ হুমকি দিয়েছিল, সেটা তো বলতেই ভুলে গেছি। শুধু এতটুকু বলে দিই, আমার তো মনে হচ্ছে আমাদের নকিব আশরাফকেও একদিন আমাদের পডকাস্টে আনা উচিত। ওনার কি কি বক্তব্য আছে, কি আছে, সেটা আমাদের শোনা উচিত। একটা কথা বলি শুনেন, ক্লাসে মিলে না। এই তো মোল্লা ভাই যেটা বললো আর কি, হ্যাঁ এটা ঠিক। ও যে কোনো জায়গায় ইয়া করছে, কিন্তু ভালো একটা কথা তুলছেন মোল্লা ভাই, থ্যাংক ইউ সো মাচ। নকিব আশরাফ কিন্তু কেউ না। Even if he can kill you, he's not your actual enemy you should worry about right now. না actual enemy হচ্ছে না আমি বলি আপনার actual enemy হচ্ছে এখন, স্পেশালি এখন এই টাইমে আসে সে যে আপনার আশেপাশেই আছে, যে সফট লিগারিয়া দেখাচ্ছে, লাশ করতেছে, এবং এখনো ওনারা হচ্ছে খুবই সুশীল, ওনারা হচ্ছে খুবই হোয়াইট কলার, ওনারা খুবই চিন্তিত জাস্টিস নিয়ে। তো এতই যখন আপনারা চিন্তিত জাস্টিস নিয়ে, তাহলে যাচ্ছেন না কেন আপনারা উপদেষ্টার জায়গায়, মেইন জায়গায়? এই জায়গায় এসে আপনারা কেন আটকায় দিচ্ছেন? যান উপদেষ্টার অফিসের সামনে গিয়ে যায়, ওখানে করেন যে কেন দেশের জাস্টিস সিস্টেমের এই অবস্থা। সো এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, বেটার আমরা এখন যাদের সাথে আগের থেকে পরিচিত ছিলাম ওদের সাথে থাকি। একটু আগেই আরেকটা ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে বিউপির, একটু আগেই, আজকে তার এই যে
বাসা খুব সম্ভবত গাজীপুরে, তাকে না পায় হচ্ছে তার চাচাকে উপরে অ্যাটাক করছে, বাসার মধ্যে আসে। তো সে কয়েকদিন আগে হচ্ছে পোস্ট দিচ্ছিল যে তাকে হচ্ছে ধরা হচ্ছে এন্ড এভরিথিং। তখন আমরা ব্যাপারটা সিরিয়াসলি নেই। এখন আসার পর এটা আমাদের সমস্যা, মানে বাঙালিদের আমাদের যে সমস্যা, যে বিপদ আসবে, কিছু একটা বড় কিছু হবে, তারপর আমরা উইল বি লাইক খুব বড় কিছু হয়ে গেছে, এখন কনসিয়াস হওয়া উচিত। সো মোল্লা ভাই যেটা বললো, জিয়া ভাই যেটা বললো, এর বাইরে অ্যাকচুয়ালি আমার বলার কিছুই নাই ওয়াইড রেঞ্জে। আমার খালি একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে 5th আগস্টে যখন আমি আমার বাসায় শুয়েছিলাম, আমি আমার রুমে শুয়েছিলাম, আমি ডক্টর ইউনূসের একটা কথাতে আমার ভালো লাগছিল। আমি পার্সোনালি এমন একটা মানুষ, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এগুলোতে ইন্টারেস্ট আছে, সব মানুষেরই আছে। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার এবং আমার আশেপাশের মানুষজন সবার সিকিউরিটি, তাদের উপর হামলা হবে না। এবং ডক্টর ইউনূস প্রথমে এই কথাটা বলছিল যে কারোর উপর হামলা হবে না। এটা কবে আমরা দেখতে পারবো? এই কোয়েশ্চেন দিয়েই হচ্ছে আমি আমার পয়েন্ট শেষ করতে চাই। আমরা ছাত্র নেতা এবং ছাত্র উপদেষ্টাদেরকে বলে দিতে চাই যে আপনাদের কথায় যেহেতু মানুষ এখনো নামে, আপনারা যদি আসলে কোনো সমস্যা ফেস করে থাকেন, যে আপনারা কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছে, আপনারা কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন, আপনি পাবলিকে জানাতে পারেন। কিন্তু যদি মনে হয় যে আপনারা জানাচ্ছেন না কিংবা আপনারা আমাদের পক্ষে কোনো কাজ করছেন না, পসিবল না আপনাদের সাথে, এখনো সুযোগ আছে। আপনারা ভালো হয়ে যান কিংবা শুধরিয়ে যান কিংবা যা হন, মাসুদ ভালো হয়ে যাও। ওবায়দুল কাদেরকে তো পাঠিয়ে দিয়েছেন আপনাদেরকে, তারা ওবায়দুল কাদের যাওয়ার সময় নিশ্চিত বলে গেছে যে তোমরা ভালো হয়ে যাও। আপনারা সেভাবে ভালো আচরণই করছেন, আমাদের পক্ষে দাঁড়াচ্ছেন না। আপনারা চেয়ারে বসে আছেন, আন্দোলনের সময় আপনাদের গায়ে আঘাত করা হয়েছে, সেগুলো দাগ দেখে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। আপনাদের দাগ দেখে যেখানে আমরা কষ্ট পেয়েছি, আপনারা আমাদের রক্তের দাগ দেখে সেই কষ্টটা পান না। এটা কষ্ট লাগে আমাদের জন্য। ধন্যবাদ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি পডকাস্টে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আবার দেখা হবে। আল্লাহ আপনাদের সবার ভালো রাখুন। ইনকিলাব জিন্দাবাদ।